কয়জন আসছে? তোমার ক্লাস করা আছে মনে হয় নাকি পরীক্ষার জন্য সামনে? এত কষ্ট করে ক্লাস দিলে কি জন্য তাহলে? পরীক্ষায় যায় বলার কি বুঝবে কি হয়েছে আর কি পাচ্ছে তখন, এখন বুঝবে না, কদিন পরে বুঝবে। দাঁড়া, তোমরা বসে থাকো, চুপচাপ বসে থাকো। চুপচাপ বসে থাকো, আমি একটু সালামের উত্তর নিয়ে নিই। তো নিয়ে তখন সালাম আলাইকুম হচ্ছে। তোমাদের তোমার ইয়েটা আসে না, লাইফটা দেখি। আমি একটু তোমাদের সাথে ক্লাস করি, তাহলে আমাকে কেমন লাগে বলো। দেখি আমার সম্মানিত স্টুডেন্ট। হ্যাঁ, অনেক সালাম দিতে একদম অস্থির হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ক্লাসে থাকবা, ক্লাসে থাকবা। স্যার হাজির হয়েছি। বাহ, লিমন আসছে, হাজির হয়েছে। মঈনুল হাসান, ঠিক আছে। নাফিজা তাসনিম, মানে আমাদের সামিয়া। হ্যাঁ, সুইটি রহমান, ওয়ালাইকুম আসসালাম। সবার ওয়ালাইকুম আসসালাম। একসাথে নিলাম ভাই। অ্যানি, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে সাথী, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। শোনো, তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস কম্পিউটার টেকনোলজি শুরু করে দিলাম ইনশাআল্লাহ। মানে অনলাইন এমন একটা সুযোগ সুবিধা দিয়ে দিল, যদিও কিছু ডিমেরিটস আছে, কিন্তু মেরিটসটাই বেশি না। কত জায়গা থেকে ক্লাস করতেছে সবাই একসাথে। হ্যাঁ, আমার এখানে তো তোমরা একজন ঢাকা, আবার এখানে রংপুর, রাজশাহী, অনেকেই ক্লাস করতেছো, তাই না? এই যে সিরাজুম্মনিরা রংপুর থেকে ক্লাস করতেছে, মাইনুল লিমন করতেছো ঢাকা থেকে, তারপর অনেকেই আছো রাজশাহীর বাইরে করতেছো। তারপরে আমার প্রাইভেট বেস্ট, হ্যাঁ এখানে আছে। ও প্রাইমারি, তো আমারও এরকম হয়েছে। আমার প্রাইভেট বেসে ম্যাক্সিমাম চট্টগ্রামের। এই সিরাজুম্মনির আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিরাজুম্মনির রংপুর। তোমরা কে কোন ডিস্ট্রিক্টে আসো লিখো তো। কারা কারা কোথায় কোথা থেকে ক্লাস করতেছো একটু লিখো তো, কে কোথায় আসছো দেখা দরকার। যাই হোক, শোনো, তোমরা লিখে চুপচাপ আমার ক্লাস শুনতে থাকো, আমরা ক্লাস করতে থাকি। আমাদের এখনকার অভিযাত্রা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের যে তথ্য প্রযুক্তির পার্টটা প্রথমে আমরা করব হচ্ছে, একটু খেয়াল করবা প্লিজ, কম্পিউটার টেকনোলজি, তাই না? কম্পিউটার টেকনোলজি, এখানে আমাদের আছে 10 নাম্বার, 10 মার্কস। আইসিটি যেটা মোবাইল কমিউনিকেশন, এইখানে আছে 5 নাম্বার। প্রত্যেকটা কোচিং সেন্টার যা দেয় তাদের চেয়ে বরং ওরা একটু বেশি ক্লাস দিয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে কাশেম স্যার যেমন ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স আমি আলাদা আলাদা করে নিচ্ছি, হ্যাঁ তোমাদের সুবিধার জন্য। 2টা ক্লাস, সব জায়গায় 2টা একসাথে দেয়, আলাদা করে নেওয়া হয়েছে। তো এখানে আমরা এই 10 নম্বরের এগেনিস্টে 3টা ক্লাস করব, এর এগেনিস্টে 2টা ক্লাস করব। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে শুনবো। জাস্ট বেসিকগুলো আমি একটু দেখাই দিব, তোমার পড়ার স্টাইলটা ধরাই দিব। এবং এখানে প্রিলি রিটেনে প্রায় একই রকম পড়াশোনা করা। হ্যাঁ, রিটেন তো রিটেনই, তবুও বেসিকগুলো তো একই কথাবার্তা। হ্যাঁ, সো আমরা সেইভাবে বিষয়টা দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, রাজশাহীর বায়া রাজশাহী, হ্যাঁ রাকিব বায়াতে আছে নওগাঁ, বাহ সাথী নওগাঁ। হ্যাঁ, তাসমিয়া হচ্ছে রাজশাহী, ঠিক আছে। এই তো অনেকেই চাঁপাইনবাবগঞ্জ, বুলবুল পাখি, তোদের যে নাম রে বাবা রে, চাঁপাইনবাবগঞ্জ, ফাইন, ঠিক আছে, দারুণ। দেখো, তো আমরা আজকে ইনশাল্লাহ শুরু করব হচ্ছে কম্পিউটার টেকনোলজি। দেখো প্লিজ, তো কম্পিউটার টেকনোলজির মধ্যে আমাদের যেই টপিকগুলো আছে, হ্যাঁ দেখো, জান্নাতুল ফেরদৌস। তুমি কি দুপুরে ক্লাসে ছিলে না? মনে হয় তো জান্নাতুল ফেরদৌস ছিল, জান্নাতুল ফেরদৌস তো ছিল না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মাইনুল হোসেন। হ্যাঁ, তারপরে
এই শামীম, তুমি তো দুপুরে ক্লাসে ছিলে, কালকে ছিলে না তো? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমাকে আমি খুঁজতেছিলাম, কালকেও খুঁজলাম, আজকে সকালে তো খুঁজলাম। আচ্ছা শামীম, দেখো, তো আমরা এইটা আগে শেষ করি, হ্যাঁ, এই জার্নিটা শেষ করে আমরা এই জার্নিতে আসবো আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে আমি প্রথমেই বলছি, আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি। কাশেম স্যারের ক্লাসগুলো এই সময় দিয়েছে, তোমাদের একটু উপকারী করলো এই সময়টা দিয়ে, হ্যাঁ, কারণ না দিলে তো আরও বিপদে পড়তা। তো একটা বিষয় হচ্ছে গ্রামীণ ফোনে অফার চেনো? গ্রামীণ ফোনের অফার হচ্ছে 1 বস্তা মুড়ি মাত্র 10 টাকা। 1 বস্তা মুড়ি মাত্র 10 টাকা, বুঝতেছো? কিন্তু সমস্যা হচ্ছে খেতে হবে 2 মিনিটে। ঠিক আছে, তার মানে মুড়িটা তোমাকে বিক্রি হয়ে যাবে ঠিকই, বুঝতেছো, কিন্তু খেতে হবে 2 মিনিটে। 2 মিনিটে তুমি ওই টেনটুনি খেতে পারবে না। এখন আমরা 1 বস্তা মুড়ি 10 টাকা দিয়ে কিনে 10 মিনিট, 2 মিনিট না, একটু বাড়াই দিয়েছি আর কি। তো মনোযোগ দিয়ে আমার সাথে কথাগুলো শুনবা, তাইলে এর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো কম্পিউটার টেকনোলজির মধ্যে আমাদের যতগুলো প্রায় 24-24টার মতো ওখানে আমাদের টপিক আছে। তো সেটার মধ্যে আমরা 2টা টপিক নিয়ে কথা বলবো। সেই 2টা টপিক কেন আমরা শুরু করব, কোথা থেকে শুরু করব, একটু খেয়াল করো প্লিজ। আমি আপাতত লিমন, আমি রাজশাহীতে আসছি আর কি। হ্যাঁ, তো ওখানে ঢাকাতে আমাদের বাসা হচ্ছে মিরপুর 14-তে, আর এখানে রাজশাহীতে হচ্ছে তোমরা তো এখানে থাকতা, রাজশাহী হেতেমখা যেটা, কবরস্থান যেটা আছে, কবরস্থানের বাইরে অবশ্য, ভিতরে না, কবরস্থানের পশ্চিম পাশে মোড়ের উপরে বাসা আর কি। হ্যাঁ, দেখো লিমন, তো যা বলছিলাম, তো কম্পিউটার টেকনোলজি প্লিজ, এইখানে যতগুলো টপিক আছে, 24 টপিক আছে আমাদের, 24টা টপিক আছে। তো স্বাভাবিকভাবে পড়তে গেলে 24টা টপিকে 24টা ক্লাস করা সম্ভব, বরং তার চেয়ে বেশি করা সম্ভব। ঠিক আছে, তো আমরা মোটামুটি তোমাকে একটা লাইনে তুলে দেব, এবং ভালোভাবেই তুলে দেবো ইনশাল্লাহ। দেখো, তো সেখানে আমাদের যে কাজটা হবে, প্রথমে আমরা 2টা টপিক একসাথে স্পন্টিনিউয়াসলি, মানে যুগোৎপদভাবে একই সাথে আমরা শুরু করে দেবো 2টা টপিক। 2টা টপিক কী কী ভাই, একটু খেয়াল করো প্লিজ। একটা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই হজম করার মধ্যে টেকনিক দেবো, শোনো। তার মধ্যে 2টা টপিক আমরা একসাথে শুরু করব। সেই 2টা টপিক কি ভাই, শোনো, লেখা আছে আমাদের সিলেবাসের মধ্যে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস হিস্ট্রি। এটা অবশ্য রিটেনেও হুবহু এই কথা লেখা আছে, আমাদের প্রিলিমিনারিতেও লেখা আছে। তো আমরা রিটেন একই পড়া, প্রথমে বলেই নিছি। প্রিলিমিনারিতে প্রশ্ন হবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন সাল, কোথায় কোন পার্টটা আবিষ্কার হয়েছে, কার কি অবদান আছে, কে জনক কে জননী, বুঝতেছো? এই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে, এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এক, রিটেনের সময় আমাদের পরীক্ষায় আসে প্রশ্ন যে কম্পিউটার কাকে বলে, উহার সংক্ষিপ্ত ইতিহাস লিখুন। এই 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম প্রশ্ন থাকে। তো যাই হোক, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটার মধ্যেই আমার পুরো কম্পিউটারটা লুকিয়ে আছে। আর শুরুতে একটা কথা বলে দিই, যে মরুভূমিতে গেছো তুমি, মরুভূমিতে দুপুরের সময় তুমি পিপাসিত, গোসল করতে হবে, পানি নাই, মাত্র 1 বালতি পানি তোমাকে দেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে গোসল করতে হবে, খাইতে হবে, সব করতে হবে। এখন তুমি যদি বোকার মতো, বোঝা যাচ্ছে যে কি করো, ওই যে বাহিরের মেয়েরা, আমাদের যারা বেঁচে আছো তারা না, বাহিরের মেয়েদের কথা বলছি, তাদের মতো যদি হাত ধুতে চাও আর মুখ ধুতে থাকো, তাহলে 2 বালতি শেষ হয়ে যাবে। তো কি করতে হবে, বুদ্ধিমানের কাজ, মরুভূমি যেহেতু চিন্তা করতে হবে, এই জন্য প্রথম মগটা নিয়ে 1 মগ পানি নিয়ে আগে মাথায় ঢালতে হবে, তাহলে গোসল না হয় হোক, শরীরটা ভিজবে। আমাদের ক্লাসটা আমরা ঠিক ওভাবে সাজাইছি কম্পিউটার আইসিটির। প্রথমে মগটা নিয়ে আগে কোথায় মারবো, মাথায় নিব পানিটা, তাহলে গোটা বডিতে পানিটা ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা টপিকগুলো, যদিও বিসিএসের প্রথম টপিক লেখা আছে তোমাদের সিলেবাসে কম্পিউটার পেরিফেরালস, বাট আনফর্চুনেটলি আমরা কম্পিউটার পেরিফেরালস দিয়ে শুরু করছি না, আমরা শুরু করছি হিস্ট্রি দিয়ে। কারণ হিস্ট্রিটা আগে পড়লে পেরিফেরাল সহ সবগুলো পড়া পসিবল। সেই জন্য আমরা কম্পিউটার টেকনোলজি শুরু করলাম হিস্ট্রি দিয়ে। তো সবাই উপরে টপ চ্যাপ্টারের নাম লেখো, সাবজেক্টের নাম লেখো কম্পিউটার টেকনোলজি, সবাই উপরে লেখো কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজি লিখছো, এর নিচে প্রথম টপিক, আজকে 2টা টপিক একসাথে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো টপিকটার নাম সবাই লিখো, টপিক হলো
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস হিস্টোরি। বাংলা বলতে গেলে হবে কম্পিউটার বিজ্ঞান এবং তার ইতিহাস। কম্পিউটার বিজ্ঞান এবং তার ইতিহাস। কম্পিউটার বিজ্ঞান এবং তার ইতিহাস। দেখো, তাহলে আমরা কম্পিউটার এটা একটু কথা বলি আর হিস্ট্রি নিয়ে বিস্তারিত কথা বলি, তাইলে হয়ে গেল। এখন প্রথম কথা হচ্ছে, একদম শুরু থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, একটা টিস্যু নিয়ে আসি, দাঁড়াও। মনোযোগ দিও। তো কি বলছিলাম আমরা? কম্পিউটার সায়েন্স। এখানে যে বিষয়টা নিয়ে প্রথম প্রবলেম হয় আমাদের, একদম শুরুর কথা, এই যে কম্পিউটার নিয়ে পড়ব, পরীক্ষায় আসছে কম্পিউটার কি ধরনের শব্দ, কোথা থেকে আসছে। তো আমরা সবাই জানি কম্পিউটার এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, তাই না? এটা একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ, কিন্তু এটার উৎপত্তি, অধিকাংশ ইংরেজিগুলোর উৎপত্তি ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে, অধিকাংশ। আচ্ছা, তার মধ্যে এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক ভাষা থেকে। গ্রিক শব্দ কম্পিউট, এই শব্দ থেকে আসছে। আমরা মাথায় রাখবো, বাজারের অধিকাংশ বইয়ে এই কথা লেখা আছে যে কম্পিউট একটি ল্যাটিন শব্দ, বাট আনফর্চুনেটলি আমরা জানবো কম্পিউট একটা গ্রিক শব্দ। ঠিক আছে, তো গ্রিক শব্দ এটা কিন্তু। তাহলে আমরা আগে লেখা শুরু করি, তারপরে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে ক্লাসটি একটু ব্যতিক্রম হবে। প্রথমে কিছুটা লিখবো, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ, লিখতে থাকো। একদম প্রথম পয়েন্ট আজকে শুরু। 1 নম্বর পয়েন্টে লেখো, কম্পিউটার একটি ইংরেজি শব্দ যা গ্রিক শব্দ কম্পিউট হতে এসেছে। কম্পিউটার একটি ইংরেজি শব্দ যা গ্রিক শব্দ কম্পিউট হতে এসেছে। কম্পিউটার একটি ইংরেজি শব্দ যা গ্রিক শব্দ কম্পিউট হতে এসেছে। এর আবিধানিক অর্থ হলো হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। সবাই লিখো, কম্পিউটার একটি ইংরেজি শব্দ, এর আবিধানিক অর্থ হলো হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। আচ্ছা হৃদয়, তুমি এক সময় যদি কাছাকাছি থাকো, আমার কাছে আসিও, আমি বলে দিব। হ্যাঁ ফাহিম, হৃদয়, তুমি যদি আমার কাছাকাছি থাকো তাহলে এক সময় এসে আমার সাথে দেখা করিও, আমি বলে দিব, অসুবিধা নেই। বা ফোন দিও, ক্লাসের পরে ফোন দিও, আমি বলে দেবো। আচ্ছা, এখন আমার ক্লাসটা নেই আগে। হ্যাঁ, তো কি বলছিলাম দেখো, তাহলে কম্পিউটার একটি ইংরেজি শব্দ যা গ্রিক শব্দ কম্পিউট হতে এসেছে। এর আবিধানিক অর্থ হলো হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। লিখছো? আচ্ছা, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে ওখানে একটু কথা লিখে নাও, আমরা পরে এক্সপ্লেনেশন পরে দিব। দাঁড়িয়ে দিয়ে লেখো, পৃথিবীর সর্বপ্রথম হিসাবকারী বা গণনাকারী যন্ত্রের নাম হলো, প্লিজ লেখো, পৃথিবীর সর্বপ্রথম হিসাবকারী বা গণনাকারী যন্ত্রের নাম হলো অ্যাবাকাস। পৃথিবীর সর্বপ্রথম হিসাবকারী বা গণনাকারী যন্ত্রের নাম হলো অ্যাবাকাস। পৃথিবীর সর্বপ্রথম হিসাবকারী বা গণনাকারী যন্ত্রের নাম হলো অ্যাবাকাস। লিখছো? পৃথিবীর সর্বপ্রথম হিসাবকারী বা গণনাকারী যন্ত্রের নাম হলো অ্যাবাকাস। লিখছি সবাই? আচ্ছা, এই অ্যাবাকাস লেখার পরে পাশে ব্র্যাকেটে একটু মানে ব্র্যাকেটে মধ্যে, অ্যাবাকাসের পরে ব্র্যাকেটের মধ্যে লিখো আচ্ছা ব্র্যাকেটের মধ্যে না, ব্র্যাকেটটা পরে লেখো, দাঁড়িয়ে দিয়ে পাশে লেখো, এটা কি 1 নম্বর পয়েন্ট লিখলাম না আমরা? হ্যাঁ, তুমি 2 নম্বর পরবর্তী পয়েন্টে লেখো, প্লিজ থাকো, ওই পর্যন্ত থাকো, পরবর্তী পয়েন্টে লেখো অ্যাবাকাস সর্বপ্রথম, পরের পয়েন্টে লেখো প্লিজ, অ্যাবাকাস সর্বপ্রথম
চীনে ব্যবহার করা হতো। পরের পয়েন্টে লেখো প্লিজ। অ্যাবাকাস সর্বপ্রথম চীনে ব্যবহার করা হতো। অ্যাবাকাস সর্বপ্রথম চীনে ব্যবহার করা হতো। এইটা লেখা শেষ হলে ব্র্যাকেটে লিখে নাও খ্রিস্টপূর্ব 300 থেকে 400, এরকমভাবে লিখে নাও। খ্রিস্টপূর্ব 300 থেকে 400 অব্দ, এই কথাটা ব্র্যাকেটে লিখে নাও। খ্রিস্টপূর্ব 300 থেকে 400 অব্দ। একটা কথা শুনে রাখো, খ্রিস্টপূর্ব মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আগের কাহিনী, হ্যাঁ। আর এখন হচ্ছে খ্রিস্টাব্দ মানে ঈসা আলাইহিস সালাম জন্মের পরের কাহিনী। তো সাধারণত এটা লিখতে হয় এই বড়টা থেকে ছোটটার দিকে যায় 300। তো আমরা যেহেতু মাঝখানে এরকম চিহ্ন দিছি, এই জন্য আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো এভাবে লিখতে পারো, সমস্যা নাই। খ্রিস্টপূর্ব 300 থেকে 400 অব্দ। চীন, হ্যাঁ হ্যাঁ শামীম, মিশর হবে না, এটা চীন হবে। আমি পরে বলে দিচ্ছি কেন, ক্লাস করতে থাকো, আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা, লিখছো সবাই, লিখছো? চীনে ব্যবহার করা হতো। হ্যাঁ শামীম, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো তুমি, যে মিশর না চীন। হ্যাঁ, এটা কিন্তু হবে চীন, আমরা ব্যাখ্যা করবো একটু পরে। থ্যাংক ইউ, ফাইন একটা প্রশ্ন করেছো। প্রশ্ন জ্ঞানের অর্ধেক। কিছু কিছু প্রশ্ন আছে মানে প্রশ্ন শুনলে মনটা ভরে যায়, যে আমি ওই জায়গাগুলো আঘাত করব তার আগে তোমরা প্রশ্ন করে ফেলছো, মানে ওইগুলোই পড়ার মূল বিষয়। শামীম থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। দেখো আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে আমরা 2টা পয়েন্ট লিখলাম। 3 নম্বর পয়েন্টে লেখে, আগে কিছু লিখে নেই, হ্যাঁ একটু পরে আমি বকবক শুরু করবো, আগে একটু লিখে নাও। পরবর্তী পয়েন্টে লিখো কম্পিউটারকে ইলেকট্রনিক্সের ওটা যেটা লেখা আছে ভুল লেখা আছে, দেখো এটা শোনো। কম্পিউটারকে আগে একটু শুনে নাও, আমি একদম ইতিহাসটা ডিটেলস বলবো ইতিহাস, হ্যাঁ অনেক লম্বা আলোচনা হবে, প্রায় পুরো ক্লাসটাই আজকে ইতিহাসের উপর চলে যাবে আমার। তো তোমরা শুধু শুনতে থাকো। কি বললাম? কম্পিউটারকে ইলেকট্রনিক্সের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। পরের পয়েন্ট, এগুলো সব বিসিএস কোশ্চেন, এটা 36তম বিসিএস আসছিল, এখন যেটা লেখালাম। কম্পিউটারকে ইলেকট্রনিক্সের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। কম্পিউটারকে ইলেকট্রনিক্সের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়, লিখছো? নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো সিপিইউকে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ ইউনিটকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ, ইলেকট্রনিক্সের মস্তিষ্ক, হোল ডিপার্টমেন্ট যেটা ইলেকট্রনিক্সের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয় কম্পিউটারকে। আর এখন লিখলাম হচ্ছে পরের পয়েন্টে, সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। হ্যাঁ, লিখছো না? ওই শোনো শামীম, আমরা এইদিকে মনোযোগ দিব, ওটা বাদ দিয়ে দাও, শুধু একটু লিখতে থাকো, পরে আমরা বলবো, ব্যাখ্যা করবো। আমি যা লেখাচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাইলে হবে। এটা লেখো। নেক্সট পয়েন্ট, সবাই পরবর্তী পয়েন্টে লিখবো আমরা, রাডারকে ইলেকট্রনিক্সের চক্ষু বলা হয়। রাডার যখন লিখবা, হয় সবগুলো বাংলায় লিখবা, না হলে ক্যাপিটাল লেটারে লিখবা, এরকম লিখবা রাডার। হ্যাঁ, রাডারকে এইভাবে লিখবা, অথবা বাংলায় লিখলে বাংলায় লিখবা, যেভাবে ইচ্ছা তোমার। রাডারকে ইলেকট্রনিক্সের চক্ষু বলা হয়। রাডারকে, এটাও 36তম বিসিএসের প্রশ্ন, রাডারকে ইলেকট্রনিক্সের চক্ষু বলা, এটা অবশ্য রিটেনে আসছিল। রাডারকে ইলেকট্রনিক্সের চক্ষু বলা হয়, লিখছো? নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লিখবো আমরা সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। লেখো, সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়, লিখছি? সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়।
সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লিখবো আমরা লেখো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কেমব্রিজ কোথায়? বাংলাদেশে না ইন্ডিয়াতে? বলো, না আমেরিকাতে? কোথায়? কেমব্রিজ বাংলাদেশেও না, ইন্ডিয়াতেও না, আমেরিকাতেও না, কোথায়? ইংল্যান্ডে, তাই না? বাস, হ্যাঁ। এবার লেখো সবাই যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর চার্লস ব্যাবেজকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর চার্লস ব্যাবেজকে, ব্র্যাকেটের মধ্যে লেখো গণিতবিদ। ডক্টর চার্লস ব্যাবেজকে, হ্যাঁ থ্যাংক ইউ সিরাজমন্ডে, এমনি মজা করছি আর কি। লেখো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, ফাদার, কম্পিউটারের জনক বলা হয়। লিখছো? নেক্সট পয়েন্টে লেখো, পরবর্তী পয়েন্টে লেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? আমেরিকাতে, তাই না? তো লেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী। হার্ভার্ড, পরের পয়েন্টে এভাবে লেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত পদার্থবিজ্ঞানী বা মার্কিন পদার্থবিজ্ঞানী আর কি, মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর হাওয়ার্ড এইকিনকে কম্পিউটারের আবিষ্কারক বলা হয়। ডক্টর হাওয়ার্ড এইকিনকে কম্পিউটারের আবিষ্কারক বলা হয়। হ্যাঁ, আবিষ্কারক এবং জনকের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা একটু পরে বুঝাই দিচ্ছি, আগে লিখে নাও। হ্যাঁ, আমরা ডিসকাশন শুরু করব। তাহলে আমরা এখন কি লিখলাম? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর হাওয়ার্ড এইকিনকে কম্পিউটারের আবিষ্কারক বলা হয়, ইনভেন্টর আর কি, আবিষ্কারক বলা হয়। লিখছো? আবিষ্কারক এবং জনকের মধ্যে পার্থক্য আছে, আমরা পরে বলছি আর কি। নেক্সট, পরের পয়েন্টে লিখো মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর জন ভন নিউম্যানকে, মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের, ডক্টর চার্লস ব্যাবেজকে, বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। হ্যাঁ, বাস, এর তো বুঝছিস কেন বললাম। এখানে একটা কথা একটু শুনে নাও, একটু পরে আমি ডিসকাশন আসতেছি। জন ভন নিউম্যান, প্লিজ মনোযোগ দিয়ে শুনবো আমরা। জন ভন নিউম্যান এই বেচারার বাড়ি কিন্তু আমেরিকাতে না, কিন্তু আমরা কেন মার্কিন বিজ্ঞানী হিসেবে সবাই জানি? এর অনেকগুলো কারণ আছে। স্পেশাল কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, এর প্রেক্ষাপটটা হচ্ছে এই বেচারা ডক্টর জন ভন নিউম্যান, তার বাড়ি হচ্ছে অস্ট্রিয়াতে, অস্ট্রিয়া হচ্ছে ইউরোপ। হ্যাঁ, হচ্ছে এই যে প্রথম বিশ্বযুদ্ধের এলাকা আর কি। হ্যাঁ, সেই অস্ট্রিয়াতে বাড়ি হচ্ছে জন ভন নিউম্যানের, কিন্তু সে লেখাপড়া করে গিয়ে আবার হচ্ছে জার্মানে। পরবর্তীতে ওই যে নাৎসি বাহিনী নিয়ে যে সমস্যাটা হয় তোমরা জানো সবাই, এরপরে সে চলে আসে ওখান থেকে আমেরিকাতে, এবং আমেরিকাতে বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে সে আসে আমেরিকায়। তো তখন IBM কোম্পানি তাকে স্কলারশিপ দেয়, মেধাবী যে
আমেরিকার কাজই হচ্ছে অন্য জিনিসটাকে কপি পেস্ট করা, নিয়ে যাওয়া। তো যেখানে যেখানে দেখবা সব দেশের বড় বড় বিজ্ঞানীরা, জার্মানি এত বড় বড় বিজ্ঞানীরা, কিন্তু আজ পর্যন্ত কি শুনেছো জার্মানে কোনো মোবাইল ফোন আছে? জার্মানির কোনো কম্পিউটার আছে? জার্মানির কোনো রাডার আছে? কিচ্ছু নাই ওদের। বিজ্ঞানীগুলো সব ওদের, কিন্তু আমেরিকা সব চিজ করে নিয়ে গেছে কৌশলে। কি দিয়েছে? স্কলারশিপ দিয়েছে, সবগুলো নিয়ে আমেরিকা ব্যবহার করেছে। আমেরিকার আজকে যে আধিপত্য, তার পিছনে কিন্তু 99% অবদান হচ্ছে জার্মান বিজ্ঞানীদের, তারা কিন্তু ফাঁকা। তো যাই হোক, এর মধ্যে ইউরোপে এই বিজ্ঞানী ছিল, বেশ নামকরা বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী। তাকে খুব সুকৌশলে তাকে জার্মান থেকে কি বলা হয় তোমার ইউরোপ থেকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়, নিয়ে আমেরিকাতে তাকে শেল্টার দেওয়া হয়, এবং পরবর্তীতে আইবিএম কোম্পানি তাকে, তার কোম্পানির পক্ষ থেকে তাকে নাগরিকত্ব দেয় এবং আইবিএম এ তাকে জব দেয়। এরপর থেকে আমরা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড তাকে জানি মার্কিন বিজ্ঞানী হিসেবে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তার জন্ম হচ্ছে হাঙ্গেরিতে, ইউরোপে। তো যদি প্রশ্ন করে কখনো, এরকমভাবে প্রশ্ন হয় যে জন ভন নিউম্যান আসলে তিনি হচ্ছেন ডুয়েল সিটিজেনশিপ, তার দ্বৈত নাগরিকত্ব। তবু যদি প্রশ্ন করা হয় কোন দেশের নাগরিক, আমরা আনসার দিব তিনি হচ্ছে কোথাকার নাগরিক? আমেরিকার নাগরিক। আমেরিকার মাধ্যম দিয়েই তাকে সারা পৃথিবীর মানুষ চেনে, এবং শেষ পর্যন্ত সে আমৃত্যু আমেরিকাতেই থাকছে তার জব লাইফ। এই জন্য তিনি আমেরিকার নাগরিকত্ব প্রাধান্য পাবে। যদি প্রশ্ন হয় তিনি কোন দেশে জন্মগ্রহণ করেন, তাহলে আনসার দিবা তখন হচ্ছে অস্ট্রিয়া, ইউরোপ আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। এর অবদান আছে, কি অবদান পরে বলবো আমরা। আচ্ছা নেক্সট, শুধু এখন লিখতে যাচ্ছি আর কি। হ্যাঁ, পরবর্তী পয়েন্টে লিখবো আমরা মার্কিন বিজ্ঞানী ডক্টর কেনেথ এইচ অলসেনকে, কেনেথ এইচ, অবশ্য হেরি হবে, বই পুস্তকে না এই এইচটা, হেরিটা লেখা নাই, শুধু এইচ লেখা আছে। হেরি না লিখে শুধু এইচ লেখা আছে, এইচ অলসেন লেখা আছে। হ্যাঁ, তো ওই ফুল নামটা হচ্ছে এইচ অলসেনও থাকতে পারে, হেরি অলসেনও থাকতে পারে, একই কথা। তাহলে ডক্টর কেনেথ এইচ অলসেন, মার্কিন বিজ্ঞানী ডক্টর কেনেথ এইচ অলসেনকে মিনি কম্পিউটারের জনক বলা হয়। সবাই লেখো, মিনি কম্পিউটারের জনক বলা হয়, মিনি কম্পিউটারের জনক বলা হয়। লিখছো? মার্কিন বিজ্ঞানী ডক্টর কেনেথ এইচ অলসেনকে বা হেরি অলসেনকে মিনি কম্পিউটারের জনক বলা হয়। আর একটা শিখলেই হয়ে যাবে, লাস্ট ওয়ান শিখো। আবার লিখো মার্কিন বিজ্ঞানী, আবার পরবর্তী পয়েন্ট, মার্কিন বিজ্ঞানী ডক্টর হেনরি, এটা কিন্তু হেরি, এটা কিন্তু হেনরি এডওয়ার্ড রবার্টসকে, মার্কিন বিজ্ঞানী ডক্টর হেনরি এডওয়ার্ড বা এইচ এডওয়ার্ড এভাবে লেখা থাকে। মার্কিন বিজ্ঞানী হেনরি এডওয়ার্ড রবার্টসকে, এডওয়ার্ড রবার্টসকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়। মার্কিন বিজ্ঞানী ডক্টর হেনরি এডওয়ার্ড রবার্টসকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়। তাহলে কম্পিউটার সায়েন্সে যে কয়জন বিজ্ঞানী, 8-10 জন বিজ্ঞানীর নাম তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তার মধ্যে একদম মেইন বিজ্ঞানী যারা টপ লেভেল, তারা হচ্ছে এই কয়জন, 1, 2, 3, 4, 5, আর 3-4 জনের নাম মনে রাখতে হতে পারে সর্বোচ্চ, বেশি না। তো এইখানে মোটামুটি এইগুলোই পরীক্ষায় বারবার আসছে। ঠিক আছে, তো আমরা দেখব এই 3টাই বিসিএস পরীক্ষায় আসছে। এখান থেকে এডওয়ার্ড রবার্টসের নাম আসছে, 4টা আসছে, এটা আসে নাই, মাঝখানেটা আসে নাই, আসতে পারে এবার পরীক্ষায়। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা। আরও 2-1 আছে, তাদেরকে আমরা ইনডিরেক্টলি নাম একটু পরে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে নেক্সট পয়েন্ট। আচ্ছা, কয়টা পয়েন্ট হলো একটু আমাকে লিখে জানাও তো, কেউ একজন টেক্সট করো তো, কয়টা পয়েন্ট হচ্ছে, কয় নাম্বার পয়েন্ট লিখলাম? কেউ একজন টেক্সট করো তো আমাকে। দশ 11 নম্বর, ফাইন। এনি, আচ্ছা যা লিখছো বাস, ফাইন, ঠিক আছে। এবার আচ্ছা ঠিক আছে, নুরনাহার, হ্যাঁ
এবার দেখো নুন মাহমুদ, ঠিক আছে 11টা হয় স্যার, হ্যাঁ থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। এবার 12 নম্বরে যাব আমরা, ঠিক আছে সবারটা ঠিক আছে। হ্যাঁ শ্রাবন্তপুরে, ঠিক আছে আমরা এবার 12 নম্বরে যাব, থ্যাংক ইউ। হ্যাঁ একটা বিশেষ সংখ্যা 12 সংখ্যা, হ্যাঁ 12, 12 নম্বর সংখ্যায় আমরা এবার লিখব প্লিজ। 12 নম্বর পয়েন্টে লিখব, কি লিখব এইটা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। একটু অর্ধেক লিখে নিই, তারপর আলোচনা শুরু করব। আলোচনার শেষে এসে তুমি নিজ দায়িত্বে তুমি এইটা পূরণ করবা, ঠিক আছে। তা আমরা শুরু করে দিলাম। হ্যাঁ সিরাজুল মনিরা সবাই লেখো, অর্ধেক লিখে নিই। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো, সবাই লেখো, পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো কি? এখানে একটা কিছু লিখতে হবে, তাই তো? এটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। দাঁড়াও কি কি লেখে, কি সমস্ত ছেলে ফেলেন। দাঁড়াও একটা টেক্সট আনসার দিয়ে দিলাম, অন্য স্টুডেন্ট। জান্নাতুল ফেরদৌস, ফাইন। আচ্ছা, তো পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো, যারা ক্লাস করেছে এর আগে তারা জানছি। হ্যাঁ কি হবে কম্পিউটার? আমরা যখন, খেয়াল করো, বাজারের বই, শামীম সহ লিমন যারা যারা আসো সবাইকে বলছি একসাথে, আমরা যখন বাজারের বইগুলো দেখব, কি কি বই আছে বাজারের, কমনভাবে সবাই কিনেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিনেছে প্রফেসর, এরপরে প্রফেসরের পরে কিনেছে ওরাকল, প্রফেসর অ্যাসুরেন্স, তারপরে ওরাকল, তারপরে গ্যারাকল, তারপরে রেডিকেল। রেডিকেল এখন কি পাওয়া যায়? রেডিকেল ভালোই ছিল ওদেরটা। যাই হোক, প্রিজম, কি কি সব আছে, অনেকগুলো বই আছে, MP3 MP4 এইরকম অনেক কিছু আছে। তো তার মধ্যে যারা এই বইগুলো 6-7টা বই বাজারে পাওয়া যায়, যারা কালেক্ট করেছো, তাই না? মার্কন, শামীম লিখছে মার্কন। আচ্ছা শোনো, যারা এই বইগুলো কালেক্ট করেছো তারা দেখেছো, নিঃসন্দেহে দেখেছো পৃথিবীর প্রথম কম্পিউটার কোনটা। এটা পড়লে তুমি আশ্চর্য হয়ে যাবা, যেন সবাই প্রতিযোগিতায় লাগছে, সব প্রকাশনী যেন প্রতিযোগিতায় লেগেছে কে কোনটা নতুন লিখতে পারে, তাই না? আসলে এটা তো আমার জানা উচিত। আমি সায়েন্সের লোকজন, স্টুডেন্ট অথবা টিচার যাই হই না কেন, আমি সায়েন্সের মানুষ। আমার কিন্তু হাত পা বাঁধা, আমি যা ইচ্ছা তাই উপন্যাস লিখতে পারি না। আমি কিন্তু বর্তমানের যেই উপন্যাস সাহিত্যিক সিস্টেমে যেই কোশ্চেন হচ্ছে তোমাদের SSC ইন্টারমিডিয়েট অথবা যেখানেই বলো, সৃজনশীল না মননশীল কোশ্চেন হচ্ছে না, সেই কোশ্চেনের অপশন থাকে এরকম যে আকাশ দিয়ে হাতি উড়ে যাচ্ছে, তাহলে মুরগির ঠ্যাং কয়টা হবে? বুঝতেছো? এইরকম সৃজনশীল পড়ায় আমরা বিশ্বাস করি না। বানিয়ে লেখার কোনো রকম কোনো সুযোগ আমাদের এখানে নাই, কারণ এটা হচ্ছে সায়েন্সের বিষয়, এটা একটা সূত্র, এটা একটা পরীক্ষা, এক্সপেরিমেন্ট, ফিক্সড বিষয় থাকবে এখানে। তো দেখো না প্লিজ, তারা লিখছে তাদের কেন লিখছে আমি জানি না, তবে বইগুলোতে এরকম লেখা আছে। কেউ লিখছে, দেখো, পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো, অনেকেই লিখছে ইনিয়াক। ইনিয়াক, একটু খেয়াল করো, কেউ লিখছে আরেকটু বানিয়ে ইনিয়াক অন, কেউ লিখছে মার্ক অন। এটা কিন্তু আমার কথাটা, তুমি বই পড়লে দেখতে পাবা, মার্ক অন এভাবে এভাবে আছে। তারপরে কেউ লিখছে ইউনি ভ্যাক, বুঝতেছ? আচ্ছা, এরপরে কেউ লিখছে ABC। কেউ লিখছে আবার আরেকটা কি যেন আছে, অ্যাডস্যাক না আরেকটা, দাঁড়াও কোথায় যেন কি দেখলাম, যাই হোক এরকম আরো কয়েকটা আছে, আরো 2টা আছে, আমার মনে পড়ছে না এখন। এইগুলো তারা লিখছে হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার। সিরাজুল মনিরা, আচ্ছা 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 ঠিক আছে, দেখো এইরকম ভাবে অনেকগুলো অপশন লেখা আছে, এক একটা বইয়ে এক একটা আছে। তাহলে আমরা এখন কোনটা আনসার দিব, এটা নিয়ে সমস্যা, কারণ আমাদের BCS এর অপশন পার হয়ে গেছে, বিপদ সীমার উপর দিয়ে চলতেছি আমরা। কিন্তু দেখো, এটা যদি ক ধরো, এটা যদি খ ধরো,
এটা যদি গ ধরো, এটা যদি ঘ ধরো, এটা ও ধরো, আরও দুইটা আছে আমার মনে পড়তেছে না, যাই হোক এরকম। এখন কোনটা বিশেষ থাকবেই তো চারটা, কিন্তু ওরা তো অপশন পার করে ফেলছে চারটার, তাহলে তুমি কোনটা দিবা? এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে আমরা কারোর দ্বারা বায়াসড হব না। প্রথম কথা হচ্ছে অ্যাসুরেন্স যে লিখছে বা MP3 যেটা লিখছে, হ্যাঁ, তাদের একটা নিজস্ব জ্ঞান আছে অবশ্যই, আমি তাদেরকে বলছি না যে তারা কিছু জানে না, তারাও জানে, তারা সেখান থেকে লিখছে, প্রফেসর তো তাদের কাছ থেকে লিখছে, ওরাকলও তাদের পক্ষ থেকে লিখছে। আবার তোমরা লেখাপড়া করো, তোমরাও একটা জ্ঞানী মানুষ, ঠিক আছে, আমরাও লেখাপড়া করাই, আমরা কিছু না কিছু জানি, ঠিক আছে। তো তো আসলে এখানে লজিক দিয়ে তো কাজ হবে না, এটা তো বিজ্ঞান। এখানে তো পাঁচটা জিনিস তো প্রথম হইতে পারে না, প্রথম হতে হবে তো একটা, ঠিক আছে, তারতম্য থাকতে পারে, কিন্তু প্রথম তো শুরু হবে তো একটা দিয়ে, কথা বোঝা নাই? সেই রকমভাবে এখানে যে আনসারটা লিখছে, এই মূর্খ মানব তোমাকে অনেকদিন পরে দেখতেছি রে, হ্যাঁ দেখো আছে, রুটিন দেওয়া আছে মনে হয়, দেখো শোনো মূর্খ মানব, তোমার নামটা তুমি আমাকে জানালা না, তুমি আমাকে ফোন দিও, কথা বলবো, তোমাকে আমি খুঁজি, ক্লাসে পাই না, এদিকে খেয়াল করো। তো এখন আমরা কোনটা নিব ভাই, প্লিজ খেয়াল করো, আমরা কোনোটাই গ্রহণ করব না, আমরা জাস্ট কি করব, সত্য প্রকাশ করব। কিভাবে সত্য প্রকাশ করব, খুব মনোযোগ দিয়ে শুনবা, সারা জীবন কাজে লাগবে কিন্তু। সত্য কথা বলে, সত্য বলে কে, এটা আমরা যখন মাস্টার্সে পড়ি সম্ভবত, অথবা চলে আসবো সেই সময়ে আমাদের তখনকার চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান চেঞ্জ হলো, তো স্যার বলছিলেন একটা কথাটা হচ্ছে যে দুইটা জিনিস, মানে আমাদের ওই ফেয়ারওয়েল অনুষ্ঠানে স্যার কিছু স্পিরিচুয়াল কিছু কথাবার্তা বলছিলেন, তো স্যার বলছিলেন যে শোনো, দুইটা জিনিস, মানে সায়েন্সের লোকজন যত যাই বলুক না কেন, কথাবার্তা সব সায়েন্স হয়। স্যার বলছিলেন দুইটা জিনিস সবসময় সত্য বলে, এই পণ্ডিতেরা এদিকে খেয়াল করো, দুইটা জিনিস সবসময় সত্য বলে, কখনো মিথ্যা বলে না। কি কি? এক নাম্বার হচ্ছে চোখের পানি কখনো মিথ্যা কথা বলে না। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো বুঝবেন না, বয়স হয়ে গেছে, বুঝবেন না স্যার, আমার তো নতুন অভিজ্ঞতা আছে। এটাই তো তুমি বলবা, কি অভিজ্ঞতা? যে স্যার আমার হাত ধরে ও কাঁদছিল, কোনোদিন ছেড়ে যাবে না, কিন্তু স্যার এত বদমাইশ, আমার রেখে চলে গেছে একজনের সাথে, এটাই তো বলবা। কিন্তু না, আরে বোকা শোনো, তুমি বুঝতেই পারো নাই, ওটা কান্না ছিল না, ওটা অভিনয় ছিল। হ্যাঁ, সেটা রিয়েল কান্না কি জানো? রিয়েল কান্না এটা না। স্বাভাবিকের মধ্যে যখন কেউ কেঁদে ফেলবে, স্বাভাবিক অবস্থার মধ্যে, তখন বুঝতে হবে সে সত্যিই রিয়েল। আর অভিনয় তো আগে থেকে রেডি হয়ে আসছে, ওটা তো আলাদা বিষয়, বুঝো না? আরেকটা কথা, ইতিহাস কখনো মিথ্যা বলে না, বুঝতেছো? তাহলে দুইটা কথা, ইতিহাস কখনোই মিথ্যা বলবে না, তুমি যেভাবেই বানায় লেখো না কেন, পরে কিন্তু সত্যটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য বলা হয় ইতিহাস কখনো মিথ্যা বলে না, আর চোখের প্রকৃত পানি এটা কখনো মিথ্যা বলে না। ব্যাস, এখন আমরা এইটা শিখব। তাহলে কিভাবে শিখব? কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তাহলে কিভাবে শিখব? ইতিহাস নিয়ে কথা বলবো। ইতিহাস আমাকে ইন্ডিকেট করে দিবে স্যার, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইনভেন্টেড কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ইতিহাসটা এখন শুরু করব কমপ্লিটলি। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিও ভাই প্লিজ। হ্যাঁ, ওই অসমাপ্ত জীবন কাহিনী আমরা একটু পরে লিখবো, এখন আমরা ওটা কি সমাপ্ত করব না, পরে অটোমেটিক আগে বুঝে নিই, তারপর আমরা ওটা শেষ করব। দেখো, এখন আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, বিজ্ঞান, সায়েন্স। এবার সায়েন্সের প্রেক্ষাপট কি শোনো। সায়েন্স কি জিনিস আমরা প্রথম ক্লাসে শিখে আসছিলাম, যে সায়েন্স হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যেখানে শক্তি নিয়ে কথা বলা হয়, শক্তি নিয়ে কাজ করা হয়, তাকে বলা হয় বিজ্ঞান, সায়েন্স। এখন এই সায়েন্সের সংজ্ঞা, সায়েন্স নিয়ে প্রথম কারা গবেষণা করেছিলেন, প্রথম কারা কথা বলেছিলেন, এটা এক একজনের এক এক মত, কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে সবাই একমত প্রকাশ করেছেন। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে সবাই একমত প্রকাশ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রথম যারা কথা বলেছেন, প্রথম পৃথিবীতে, যেভাবে ইতিহাস যতটুকু পাওয়া যায়, সেটা আমরা ধর্মের ভিত্তিতে ক্লাসিফাই করতেছি না, স্বাভাবিকভাবে যেটা কমনলি আমরা জানি সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সকল সভ্যতার জননী বলা হয় যে সভ্যতাটাকে, তাকে বলে থাকি আমরা ব্যাবিলিয়ন সভ্যতা। ব্যাবিলিয়ন সভ্যতার এত বড় অবদান, এত বৃহৎ অবদান তার, যে এখনো মানুষ সেটাকে ভুলতে পারে না বা ভোলা যায় না, কারণ সেটা নারী নক্ষত্রের সাথে মিশে আছে। কেমন একটু খেয়াল করো। ব্যাবিলিয়ন সভ্যতাটা মিনস এই পারস্য, ইরাক, ইরান, এই এলাকার যে সভ্যতাগুলো আর কি, হ্যাঁ,
তো সেই ব্যাবিলিয়নের সভ্যতা একটু মনোযোগ দিয়ে শোনো। ব্যাবিলিয়ন সভ্যতা আজ থেকে কত বছর আগের সভ্যতা বলো তো? ব্যাবিলিয়ন সভ্যতা হচ্ছে স্যার আজ থেকে কত 5000 বছর আগের সভ্যতা। 5000 বছর আগের সভ্যতা। তাহলে একটু ক্লাসিফাই করি আমরা এখন। শামীম ভালো করে শুনিও, হ্যাঁ, তোমার কিন্তু একটা প্রশ্ন ছিল, সবার প্রশ্নের সমাধান হয়ে যাবে এই ইতিহাসটা ভালো করে শুনলে। 5000 বছর আগের যে সভ্যতা তাকে বলে থাকছি আমরা হচ্ছে কি সভ্যতা? তাকে আমরা বলতেছি ব্যাবিলিয়ন সভ্যতা। কোন এলাকার সভ্যতা? ইরাক, ইরান, পারস্য এই এলাকার যে সভ্যতা তাকে বলছি আমরা ব্যাবিলিয়ন সভ্যতা। 5000 বছর মানে কি বুঝায়? আমরা এখন আছি কয় হাজারে? 2000, রাউন্ড ফিগার ধরো 2000 খ্রিস্টাব্দ। তাহলে এই দিকে 2000, তারপরে জিরো থেকে আবার পিছনের দিকে যাইতে হবে 3000। তাহলে ওই দিকে হচ্ছে খ্রিস্টপূর্ব, এই দিকে হচ্ছে খ্রিস্টাব্দ। একটু দেখো হিসেবটা কেমন। এটা হলো আমাদের বর্তমান সাল 2021, তো 2000 ধরলাম রাউন্ড ফিগার। এখান থেকে পিছনে গেলাম, পিছনে গেলে কোনো এক সময় 0 পাবো, তাই তো? 0 মানে ঈসা আলাইহিস সালামের জন্ম সময়। এরপরে আমরা পিছনের দিকে যাব, আরও পিছনে মিনিমাম যাব কত? এদিকে 2000 গেছি না, এদিকে যাব 3000, এদিকে গেলাম 2000, এদিকে যাব আবার 3000। তাহলে এই জায়গায় এসে একটু খেয়াল করো, এই জায়গায় এসে মানে টোটাল হচ্ছে কত? 3 দিয়ে যোগ করলে হচ্ছে 5000 বছর আগের কাহিনী, এই 5000 বছর পিছনের কাহিনী এই জায়গায়। তার মানে আজ থেকে 5000 বছর আগে অথবা খ্রিস্টপূর্ব 3000 অব্দ। তাহলে খ্রিস্টপূর্ব 3000 অব্দ অথবা আজ থেকে 5000 বছর আগে ইরাকের ওই এলাকাতে, মানে সহজে বোঝার জন্য বলতেছি, যেই সভ্যতাটা গড়ে উঠেছিল, খুব নামি দামি একটা সভ্যতা, হ্যাঁ, সেই সভ্যতাটাকে বলা হয় ব্যাবিলিয়ন সভ্যতা। ব্যাবিলিয়ন কাদের নাম? ওখানে বর্তমান যেটা ইরাক আর কি, হ্যাঁ, বর্তমানে যেটাকে ইরাক বলছি আমরা, সেই ইরাকের অ্যাট প্রেজেন্ট যেটা ক্যাপিটাল সিটি বাগদাদ, ঠিক একদম জাস্ট বাগদাদ যেটা আছে, বাগদাদের ঠিক উত্তর পাশে একটা প্রভিন্স ছিল, একটা শহর ছিল, সেটা এখন নাই, ধ্বংস হয়ে গেছে। ওটা মাটির নিচ থেকে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেই জায়গাটার তারা যে ইতিহাসের সাথে তাদের কিছু মিল পেয়ে গেছে, তারা যে সেই জায়গাটার নাম ছিল গাথুরে। ওই গাথুরি লোকজনের যে সভ্যতা ছিল, সেই সভ্যতাকে বলা হয় ব্যাবিলিয়ন সভ্যতা। তাহলে ব্যাবিলিয়ন সভ্যতা হচ্ছে আজ থেকে 5000 বছর আগে গাথুরিদের সভ্যতা, মিনস ইরাকের সভ্যতা, একজ্যাক্টলি বাগদাদের সভ্যতা তৎকালীন সময়ে, সেই সভ্যতাকে বলা হয় ব্যাবিলিয়ন সভ্যতা। বোঝা যাচ্ছে? সেই ব্যাবিলিয়ন সভ্যতার যারা তৎকালীন সায়েন্টিস্ট, ফিলোসোফার, যা বলো, গবেষক তৎকালীন সময়ে যা ছিল, তাদের যে অবদানগুলো, সেটাই হচ্ছে ব্যাবিলিয়ন সভ্যতার অবদান। তাহলে আমরা এখানে দেখব তারা কি কি অবদান রেখেছে। এটাই শুরু, এখান থেকেই বিজ্ঞান কথা বলবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো। আরে খ্রিস্টপূর্ব হচ্ছে 3000, সবাই একটু মনোযোগ দিও। খ্রিস্টপূর্ব 3000, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দ। শামীম ভালো করে শুনিও, তোমার কিন্তু একটা প্রশ্ন ছিল এখানে, হ্যাঁ। খ্রিস্টপূর্ব 3000 অব্দ, এই সময়ে প্লিজ লিসেন টু মি, খ্রিস্টপূর্ব 3000 অব্দ এই সময়ে ব্যাবিলিয়নে মানে গাথুরে তাদের যে সভ্যতা, সেই সভ্যতাটাকে আমরা নাম দিলাম হচ্ছে ব্যাবিলিয়ন সভ্যতা। তাহলে এটা হচ্ছে একজ্যাক্ট বর্তমানের সাথে বিচার করলে গেলে জায়গাটার নাম হচ্ছে ইরাক। আরও যদি একজ্যাক্ট লোকেশন দেই তাহলে হচ্ছে বাগদাদ। আরও যদি একজ্যাক্ট করে ফেলি তাহলে বাগদাদের সেই যে উত্তরের যেই প্রদেশটা নাই এখন, তার নাম হচ্ছে গাথুরে। এই গাথুরে সম্প্রদায়ের এদের যেই সভ্যতাটা, সেই সভ্যতাটাকে আমরা বলে থাকি ব্যাবিলিয়ন সভ্যতা। এই ব্যাবিলিয়ন সভ্যতার লার্জেস্ট, বিগেস্ট, হাইয়েস্ট যে তাদের অবদানগুলো, তাদের হ্যাঁ আউটপুটগুলো, কনসিকুয়েন্সগুলো, তা হচ্ছে কি কি দেখো তো ভাই। তাদের অবদান সবচেয়ে বড় অবদান হচ্ছে তাদের চিকিৎসা বিজ্ঞান, পৃথিবীর প্রথম বিজ্ঞান, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান, এটা তাদের একটা অবদান। এরপরে তাদের অবদান হচ্ছে পদার্থবিজ্ঞান, অনেক বড় একটা অবদান আছে তাদের এখানে। অ্যাস্ট্রোফিজিক্স, যেটা গ্রহ নক্ষত্র, এটা একটা অবদান। আরেকটা অবদান আছে হচ্ছে তাদের গণিত।
এই তিনটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান বলা হয়। আর চিকিৎসা বিজ্ঞানকে ঘাটাঘাটি করে পরে তারা রসায়ন বিজ্ঞান যেটা সেটা আবিষ্কার করেছে। যাই হোক, দেখো, তো আমরা যদি বিজ্ঞানের ইতিহাস খুঁজি, যেহেতু আমাদের বিজ্ঞানের ক্লাস, তাহলে বিজ্ঞানের কিছু ইতিহাস আমাদেরকে জানতেই হবে। দ্যাট ইজ ওয়াই আমরা এখান থেকে এই কথাগুলো সবাই স্বীকার করে যে এইগুলোর উৎপত্তি বা এইগুলোর যা শুরু, সেগুলো সবগুলোই আমরা দেখতে পাই ব্যাবিলিয়ন থেকে শুরু। দ্যাট ইজ ওয়াই আমরাও এখান থেকে শুরু করলাম। একটু দেখো, আচ্ছা, এখন এই যে গণিত, এই যে ফিজিক্স, পরিমাপ, ঠিক আছে, এখানে তারা একটা কাজ করলো। তারা কি কাজ করলো? প্রথম একটু খেয়াল করবা, তারা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিল, তাই না? পৃথিবীর প্রথম মানচিত্র তারা অঙ্কন করেছিল, আমরা জানি। সেই অঙ্কন করতে গিয়ে ওই হাম্বুরাবি ওরা ভুল লিখছে, বুঝলে? হাম্বুরাবি আবার উল্টাপাল্টা কথাবার্তা লিখছে। স্থপতি না, হাম্বুরাবি কি নিয়ে অনেক ঝামেলা। হাম্বুরাবির কথা অনেক ভুল কথা আছে। হাম্বুরাবির পড়ছি আমরা যখন ল পড়েছি না, আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওখানে তোমার পড়তে গিয়ে, মাইগ্রেশন পড়তে গিয়ে আমরা লতে পড়েছি, তোমার কি হাম্বুরাবির কাহিনী পড়েছি। আমার কাছে ভালো লাগে না, ওটা ভুল উল্টাপাল্টা লিখছে, অনেক উল্টাপাল্টা লিখছে, বানানো লেখা আছে আর কি। মানে আধুনিক কিছু নাস্তিকরা কথাগুলো ওখানে মডারেট করছে, বোঝা যায় আর কি হাম্বুরাবির কথা। দেখো, আরও অনেক বই আছে, দেখো পড়ে দেখবা, অনেকগুলো গ্রন্থ আছে, ফার্সি ভাষায় আছে, ইংরেজি ভাষায় আছে, অনেকগুলো বই আছে, পড়বা দেখবা হাম্বুরাবির অনেক কথাবার্তা যে তারা 2 নাম্বারই করছে, বোঝা যায় ওখানে। দেখো, খেয়াল করো, একটা কথা নিলে হবে না, সবগুলোর সাথে ম্যাচ করতে হবে, শামীম। তো যাই হোক, হ্যাঁ, হাম্বুরাবির অবদান আছে ওখানে। তো এখানে যে গণিত, এই গণিত এবং পদার্থবিজ্ঞান তারা একসাথে ব্যবহার করলো। কিভাবে ব্যবহার করলো দেখো, আমরা বলছিলাম না তোমাদের আগের ক্লাসে হাসতে হাসতে যে মাদার অফ অল সায়েন্স নোন অ্যাজ দ্য ম্যাথমেটিক্স, ফাদার অফ অল সায়েন্সেস নোন অ্যাজ দ্য ফিজিক্স, মানে বাবা হচ্ছে ফিজিক্স, মা হচ্ছে গণিত। তো এই বাবা মা ছাড়া সংসার চলে না, বোঝা যাচ্ছে? একটার অঙ্গাঙ্গী, পরিপূরক। তো তুমি ফিজিক্স নিয়ে যত যাই করো না কেন, দিন শেষে তোমাকে মায়ের কাছে আসতেই হবে। তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করলা, কিন্তু যখন হিসাব নিকাশ করবা, লেনদেন করবা, স্বাভাবিক জীবন, তখন বলতে হবে যে এই তো ফিজিক্স যাই করো টাকা এত হয়েছে, কথা বলছো নাই? তার মানে গণিতের কাছে আসতে হবে। সেই জন্য এই দুইটা, পদার্থবিজ্ঞানকে ব্যাখ্যা করতে গেলে গণিত লাগে, গণিতকে ব্যাখ্যা করতে গেলে ফিজিক্স লাগে। যাই হোক, এখন এরা দুইজনের সম্মিলিত অবদান হচ্ছে পৃথিবীর প্রথম মানচিত্র। পৃথিবীর প্রথম মানচিত্র, একটু মনোযোগ দিব আমরা সবাই, খেয়াল করো। পৃথিবীর প্রথম মানচিত্র, ভাই একটু খেয়াল করো, পৃথিবীর প্রথম মানচিত্র। তো মানচিত্রে আমরা কি করেছিলাম দেখো, মানচিত্রের মধ্যে তখনকার সময়, আজ থেকে প্রায় 5000 বছর আগে, দেখো তো ভাই, স্বাভাবিক অনেক আগের কথা, তখন কিন্তু এইরকমভাবে কলম আমরা এখন যে মডার্নভাবে ইউজ করি, হয়তো এরকম ছিল না। এখন যে আমরা কাগজগুলো ইউজ করি, এরকম কাগজ তো ছিল না। তো তৎকালীন সময়ে মানুষ লেখাপড়ার জন্য, মনে রাখার জন্য, লিখে রাখার জন্য তারা কি ইউজ করতো আমরা জানি, বিভিন্ন ওয়াল, তারপরে তোমার গাছ, তারপরে হচ্ছে কোনো পাতা অথবা চামড়ার ফলক, এই সমস্ত বিষয়গুলো তারা ব্যবহার করতো, আমরা জানি সবাই, তাই না? তো বিশেষ করে এই এলাকাটা খেয়াল করো, আমাদের ওই মিডল ইস্টের এই এলাকাটার কথা, বিশেষ করে ইরাকের ওই অঞ্চলের কথা বলছি, তারা কিন্তু যে ধর্মেরই হোক, তারা কিন্তু চামড়া জাতীয় পোশাক পরিচ্ছদ বেশি ব্যবহার করে। যেমন চামড়ার মশকে পানি খাওয়া, হ্যাঁ, এখনও কিন্তু তাদের ট্র্যাডিশন আছে। তারপরে চামড়ার মোজা ব্যবহার করা এখনও করে কিন্তু। তারপরে তোমার আগেকার যে রাজা বাদশাহ যারা ছিল, তারপরে তোমার মোগল এম্পেরিয়ারের সময় দেখো, তুমি মোগল সাম্রাজ্যের সময় দেখো, যে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর বসে আছে, তাদের এই পাশে ওই, মানে সিনেমা অত তো নাই, সরাসরি যেগুলো নাটক সিনেমা দেখায় আর কি, দেখবা আশেপাশে, বা ইরানের সিনেমাগুলো দেখবা, বাদশাহ বসে আছে, সম্রাট বসে আছে, সুলতান বসে আছে, পাশে এই পাশে হরিণের চামড়া লাগানো আছে, বাঘের চামড়া লাগানো আছে ঘরের মধ্যে। কেন আছে জানো? ওই এলাকার টেম্পারেচার বেশি, গ্লোবাল ওয়ার্মিং বেশি, টেম্পারেচার বেশি হওয়ার কারণে তোমার আলট্রাভায়োলেট রে তোমার শরীরে ক্ষতি করতে পারে। যদি কোনো পশুর চামড়া তোমার আশেপাশে থাকে, তাহলে আলট্রাভায়োলেট রেটা সে অ্যাবজর্ব করে নেয়, তোমার দিকে আসে না, ক্ষতি হয় না, বুঝতেছো? তো তারা কি উন্নত ছিল না? আগে থেকেই উন্নত ছিল। তো তুমি আজকে সেগুলো আবিষ্কার করেছো আলট্রাভায়োলেট রে, তারা আবিষ্কার না করে ওই কাজটা করতো। তারা জানতো যে ওইভাবে থাকলে রাজা বাদশার সেফটি আগে, ওই কাজটা করলে কিন্তু তার বডিতে লাগতো না, যাইতো ওইদিকে, তারা সুস্থ থাকতো আর কি, সেইভাবে তারা করেছে। তো যাই হোক, এইখানে তারা যে কাজটা করেছিল, ওই যে চামড়া জাতীয় পোশাক পরিচ্ছদ তারা বেশি ব্যবহার করতো সঙ্গত কারণে। প্লিজ, এখন তো মুসলিমদের মধ্যে তো ওই যে হুজুররা দেখবা মোজা পরে, যেটা চামড়ার মোজা, এটা কিন্তু সুন্নত। চামড়ার মোজা পরলে স্কিন ডিজিজ হয় না, অনেক উপকারিতা আছে তার।
তো ওরা চামড়ার পোশাক পরিচ্ছদ বেশি ব্যবহার করত। তো পৃথিবীর মানচিত্র অঙ্কন করবে তারা। এই মানচিত্র অঙ্কন করতে গিয়ে, হিসাব নিকাশ করতে গিয়ে, গ্রহ নক্ষত্রের হিসাব করতে গিয়ে কোন জায়গায় তারা হিসাব করবে সেই রকম বড় কোনো জায়গা পাচ্ছিল না। তখন তারা হিসাবের সুবিধার্থে তারা এই কাজটা করেছিল একটা চামড়ার উপরে। বড় একটা চামড়া কালেক্ট করে সুন্দর করে লবণ টবণ দিয়ে তেল মানে ইয়ে করে ফেললো, তো সুন্দর ইয়ে হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে চামড়া। দেখবা লবণ দেওয়ার পরে তারপরে তৈল দিলে হ্যাঁ দেখবা একটু সফট সুন্দর নরম হয়ে যায়, কাজ করা যায়, লেখা যায়। তো সেই রকম, এবং সেটা পার্মানেন্ট থাকে। তো এখানে তারা ওই রকমভাবে চামড়ার একটা ফলক ইউজ করেছিল। দেখো না ভাই প্লিজ, এইভাবে আমরা কিন্তু জিওগ্রাফির ক্লাস নিচ্ছি না, ক্লাস নিচ্ছি কম্পিউটার সায়েন্সের, কিন্তু জিওগ্রাফি অটোমেটিক চলে আসবে। এইরকমভাবে পৃথিবীর মানচিত্র তারা প্রথম অঙ্কন করেছিল। হ্যাঁ, এই যে মানচিত্রটা অঙ্কন করলাম, এটা কিন্তু একটা বৃত্ত না, গোলক না। পৃথিবী কোনো বৃত্ত না, পৃথিবী কোনো গোলক না, কিন্তু পৃথিবী একটা অভিগত গোলক, বৃত্তের কাছাকাছি, গোলকের কাছাকাছি, দুই দিকে লম্বা, একদিকে একটু চ্যাপ্টা, অভিগত গোলক বলা হয়, বর্তালুকার বলা হয়। তো বৃত্তের কোণ 360 ডিগ্রি আমরা জানি, কিন্তু অধিবৃত্তের কোণ, উপবৃত্তের কোণ বের করা যায় না, কঠিন। এই জন্য কি করা হয়, যদি সেটাকে সমান 4 ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে 360 ডিগ্রি প্রমাণ করা যায়। এই যে 90 90 90 90। তাহলে তুমি চিন্তা করো সেই সময়ের ওই লোকগুলো তারা কতটা উন্নত ছিল, কতটা মেধাবী ছিল যে এই কাজটা করতে পেরেছে। আজকে তোমাকে দিলে আমাকে দিলে তো আমরা পারতাম না, নতুন নতুন। তাদের মাথায় কি সুন্দর চিন্তা আসছে। আজকে হয়তো আমরা যান্ত্রিক যুগে আসছি, তো অনেক কিছু আমাদের ডেভেলপ হয়েছে, কিন্তু তারাও যে কম ডেভেলপ ছিল তা তো না। ব্যাবিলনের ঝুলন্ত বাগান মনে আছে না, পড়েছো না পরীক্ষায়? তো যে ব্যাবিলনের ঝুলন্ত বাগান তারা করেছে, সেই এলাকা, কিন্তু ঐতিহাসিক এলাকা। এবার শোনো, এখানে এভাবে তারা পৃথিবীর মানচিত্রকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করেছে। 90 90, দেখো না প্লিজ, 90 90 90, তা টোটালে কত হচ্ছে? 360 ডিগ্রি কোণ তারা করলো প্রথম। এবং তাহলে এখান থেকে প্রমাণ হয় তারা জ্যামিতি বুঝতো, তারা গণিত বুঝতো, তারা লেখা জানতো। তুমি যে বলো, আমরা যে বলি তারা লেখা জানতো না, লেখা জানে না, কি করছে বেটা? আগেকার মানুষ পাহাড়ে পাহাড়ে ঘুরতো, জঙ্গলে জঙ্গলে সাপ আর বিচ্ছু খাইতো। ওটা সাপ খাইছে আর বিচ্ছু খাইছে, এই জন্য সবাই সাপ বিচ্ছু খাইছে, বুঝো নাই? যে যেরকম বেকা সে বেকাই দেখে। যে ওই যে পেঁচা আছে না, পেঁচা ছিল কেমন? পেঁচা দেখছো তো গ্রামের এলাকায়? পেঁচা কি করে, সকাল 10টা বেজে যাবে, তবুও দেখবা চোখ পাতার মধ্যে খুঁজে দিবে, মাথা দিয়ে কিসমিস করবে। সে সবাইকে বুঝাবে এখনো সকাল হয় নাই, আসলে সকাল হয় নাই, 10টা বাজে তো। যাই হোক, এই যে তারা তো শিক্ষিত ছিল, দেখো না, মেধাবী ছিল। এই যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি তাদের অবদান। তার মানে 3 লেখা জানতো, 6 লেখা জানতো, 0 লেখা জানতো, সবই তো লেখা জানতো তারা। কোনো বুঝছে, ডিগ্রিও বুঝছে তারা। এর তো ইতিহাস পাওয়াই গেছে, তো ওই ফসিল থেকে পাওয়া গেছে না, সব তাদের ফলক থেকে স্পষ্ট পাওয়া গেছে। তার মানে তারা 360 ডিগ্রি কোণ বুঝতো, জ্যামিতি বুঝতো, গণিত বুঝতো, হিসাব নিকাশ বুঝতো, ফিজিক্স বুঝতো। হয়তোবা তাদের মতো ছিল আর কি। হ্যাঁ, এখন যতটা উন্নত এরকম হয়তোবা ছিল না। যাই হোক, এখান থেকে তারা এইরকমভাবে একটা পৃথিবীর প্রথম মানচিত্র করে, বুঝলাম? আচ্ছা, এখন এই যে 360 ডিগ্রি তারা আঁকলো, এই কাজটা করতে গিয়ে তারা একটা চামড়ার ফলক টুকরা ব্যবহার করেছিল, বুঝতেছো? তো এই যে এক টুকরো চামড়া, এক টুকরো ন্যাকড়া, এক টুকরো কাগজ, এক টুকরো কাপড়, এই ধরনের কথাগুলো, ওই যে কিছু ফ্রেজ ইডিয়মস থাকে না প্রত্যেক ভাষায়, তো এই রকম কথাগুলো গাথুরে ভাষায় এক টুকরো চামড়া, এক টুকরো কাপড়, এক টুকরো ন্যাকড়া, এই ধরনের কথাগুলোকে বলা হতো ম্যাপ্পা। কি বলা হইতো বলো তো? ম্যাপ্পা। ম্যাপ্পা, এই কথাটা বলা হইতো। ম্যাপ্পা মানে এক টুকরো কাগজ, কাপড় বা কাগজ বা ন্যাকড়া। পরবর্তীতে ল্যাটিনে এই ব্রিটিশরা এই কথাটা নিয়ে যায়, এইটা নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা এই যে এইটুকু শব্দ বিকৃত করে নিয়ে, কারণ ইংরেজি ভাষার তো নির্দিষ্ট কোনো রুট নাই, ওরা এখান থেকে চুরি করছে, ওখান থেকে চুরি করছে, এভাবে আর কি। পরবর্তীতে এখান থেকে বিকৃত করে তারা ম্যাপ নাম দেয়, ইংরেজি ভাষায় নাম দেয় ম্যাপ, বাংলা ভাষায় আমরা বলে থাকি মানচিত্র। এই হচ্ছে তাদের অবদান। এই ম্যাপটাতে তারা প্রথম উল্লেখ করেছিল কোন কয় ডিগ্রি? 360 ডিগ্রি। গণিত, আমি তোমাকে এখান থেকে যে আলোচনা করতে চাচ্ছিলাম বা চাচ্ছি, আমি চাচ্ছি না তুমি ভূগোল বোঝো, আমি চাচ্ছি না তুমি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে পড়ে থাকো, আমি চাচ্ছি যে তুমি বোঝো যে আমরা হিসাব নিকাশটা কোথা থেকে শুরু করলাম। তাহলে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে গেছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি হিসাব নিকাশের শুরু। এই গ্রহ নক্ষত্র নিয়ে যে হিসাব নিকাশ, অ্যাস্ট্রোফিজিক্স, সেই হিসাব নিকাশের শুরুটা বলা যায় ব্যাবিলিয়ন সভ্যতার একটা বড় অবদান, যা ইতিহাসে পাওয়া যায়। তার মানে তারা গণিত শাস্ত্রের এই যে
360 ডিগ্রি, 360, এটা কি সংখ্যা পদ্ধতি না? দেখো তো ভাই, এটা কি সংখ্যা পদ্ধতি না? তার মানে তারা সংখ্যা পদ্ধতি জানতো, হিসাব নিকাশ জানতো। তার মানে আমরা প্রমাণ করতে পারি যে ব্যাবিলিয়নরা প্রথম সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, সংখ্যা পদ্ধতি তারা ব্যবহার করে। আচ্ছা, মানে লেখা জানতো, গণিত বুঝতো আর কি। এখান থেকে একটা অ্যাজাম্পশন আমরা গ্রহণ করব, তা হচ্ছে ব্যাবিলিয়নরা মানে মিডল ইস্টরা তারা কি করতো? সংখ্যা পদ্ধতি বুঝতো, অঙ্ক লেখা জানতো, সংখ্যা লেখা জানতো, তারা প্রকাশ করেছে, ইতিহাস প্রমাণ পাওয়া যাচ্ছে এখনো। এখন আমরা দেখব, একটু খেয়াল করো, তুমি যদি কোনো আতর ব্যবসায়ী যারা আছে, হ্যাঁ, বাজারে যে আতর বিক্রি করে, ওদের দোকানের কাছে যা তুমি আতর কিনবা না, কিছুক্ষণ বসে থাকবা, থেকে তারপর তুমি ওখান থেকে আসবা, দেখবা তোমার গা দিয়ে আতরের সেন্ট বাড়াচ্ছে। আবার কিছুক্ষণ যায় মাছের বাজারে যাবা, মাছের বাজারে একটু এদিক থেকে ওইদিক যাবা, এসে বসবা কোথাও, দেখবা নিশ্চিত বোঝা যাবে তোমার গা দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ যার সাথে যার সম্পর্ক থাকবে, নেগোশিয়েট থাকবে, কাছাকাছি থাকবে, তার একটা টাচ বোঝা যাচ্ছে, ইন্টারনাল আর এক্সটার্নাল যেভাবেই হোক, তার একটা টাচ, তার একটা ইফেক্ট তার উপরে পড়বেই নিশ্চিত। সো এই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদেরকে শিক্ষা দেয় যে এই যে এলাকাটা বাগদাদ, ইরাক, এদের সাথে প্রাগৈতিহাসিক একটা সিগনিফিক্যান্ট হচ্ছে এদের সাথে দুইটা ভূখণ্ডের বিশেষভাবে কমিউনিকেশন ছিল। দুইটা ভূখণ্ডের, একটা ভূখণ্ড হচ্ছে আমরা ওই যে জানি, এই যে তিব্বত মালভূমির ওই পাশে একটু উপরে উঠে গেলেই আমরা জানি যে উইঘুর নাম শুনেছো না? উইঘুর যেটাকে বলা হয় জিনজিয়াং, মানে চীনের সেই এলাকাটা। তাহলে এদের সাথে মূলত তিনটে এলাকার কমিউনিকেশন খুব বেশি ছিল। আমরা উইঘুর অথবা জিনজিয়াং, আমরা কমন নাম দিলাম চীন, হ্যাঁ, তাহলে বোঝার জন্য। একটা হলো চীন, চীনের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল শুরু থেকেই, ওই এলাকার কমিউনিকেশন। আচ্ছা, আর একটা এলাকা ছিল রোম, ইতালি, রোমের সাথে তাদের একটা যোগাযোগ ব্যবস্থা শুরু থেকেই ছিল। আচ্ছা, এখন একটু খেয়াল করবা প্লিজ। তাহলে এদের তিনজন বন্ধু, এই সভ্যতার এই এলাকার লোকদের তিনজন আত্মীয় স্বজন, তিনজন, একজন হলো রোমে থাকে, একজন চীনে থাকে, আর একজন ইরাকে থাকে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে আসা যাওয়া আনা গোনা হবে, বুঝতেছো? তো প্লিজ একটু লিসেন টু মি, মনোযোগ দিয়ে শোনো। এই ইরাকের সাথে সবচেয়ে বেশি, এখনো মিডল ইস্টের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে চীনের, বিশেষ করে উইঘুর, জিনজিয়াং যেটা বলা হয়। তাহলে এদের সাথে এদের একটা সম্পর্ক আছে, চীনের সাথে আবার রোমের সম্পর্ক আছে, রোমের সাথে আবার এদের সম্পর্ক আছে আদিকাল থেকেই। যদি তুমি আরব উপন্যাস, ওই মধ্যপ্রাচ্যের কোনো উপন্যাস, কোনো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনো কিছু পড়তে চাও, দেখবা রাজারানীর কাহিনী বা কোনো কিছু পড়বা, কিছুক্ষণ পড়লেই কয়েক পৃষ্ঠার মধ্যে তুমি দেখবা রোমের কথা আসবে, কিছুক্ষণের মধ্যেই উইঘুর এই এলাকার নামগুলো আসবে। কারণ তাদের সাথে ঐতিহাসিকভাবেই এই এলাকার একটা ত্রিমুখী কানেকশন ছিল শুরু থেকেই। দ্যাট ইজ হোয়াই এই এলাকার মানুষগুলো এই এলাকায় আসছে, এই এলাকার মানুষগুলো এই এলাকায় গেছে, এরা এখানে গেছে, এরকম একটা সার্কেল ছিল তিন এলাকার মধ্যে। সঙ্গত কারণে এই তিন এলাকার কোনো এলাকায় কিছু হলে আরেক এলাকায় তার একটা ইফেক্ট পড়বে, এটাই স্বাভাবিক কথা। তবে যার সাথে যার সম্পর্ক বেশি, তার সাথে তার ইফেক্টও বেশি হবে, লেনদেনও বেশি হবে। তো এদের তিনজনের মধ্যে সবচেয়ে নিগুড় সম্পর্ক ছিল অনেকগুলো কারণে, যাই হোক কারণগুলো এখন বলছি না। মূল সম্পর্ক ছিল চীনের সাথে বাগদাদের বেশি এখানে। তো এরা যদি ওখানে যায়, ওরা যদি এখানে যায়, তাহলে এদের কিছু অবদান ওদের উপর প্রভাব করবে। তো তদ্রূপভাবে এই যে এরা এত কিছু আবিষ্কার করলো, এত কিছু করলো, এটার একটা প্রভাব কিন্তু ছিটে ফোটা হলেও সবার আগে চীনের গায়ে লাগবে, বিশেষ করে উইঘুর, জিনজিয়াংয়ের গায়ে লাগবে। দ্যাট ইজ হোয়াই, শামীম খুব মনোযোগ দিয়ে শুনো, কিন্তু তোমার পয়েন্ট আমি চলে আসছি। কিন্তু এবার এই যে চীন, উইঘুর সম্প্রদায়, জিনজিয়াং সম্প্রদায়, তারা কি করলো দেখো, এদের সাথে আসা যাওয়া বেশি হওয়ার কারণে এদের প্রভাব কিন্তু এদের উপরে পড়লো। সঙ্গত কারণে তারা তাদের এই সংখ্যা পদ্ধতি, তাদের চিকিৎসা বিজ্ঞান, তাদের পদার্থবিজ্ঞান, এইগুলো হুবহুব অবদান পড়েছে চীনের উপরে। এবং চাইনিজরা তারা কি করলো, এরা তো 2 নম্বর, পুরা 2 নম্বর জাতি, যে কোনো জিনিসকেই কপি করে, বুঝতেছো? তোমরা যারা চীনে যাবা ভবিষ্যতে যদি যাও, আমি সব করো, কোনো মানে নিষেধ নাই, তবে একটা অনুরোধ করলাম, চীনে গেলে কেউ বিয়ে করবা না। ও দেখবো প্রথম দিন বিয়ে করছে একটা রাতে, পরে দেখবো পরের দিন আরেকটা হয়ে গেছে।
ওরা মানে ডিম থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে সব কিন্তু ডুপ্লিকেট করে, বুঝতেছো? সেই ডুপ্লিকেট জাতি হচ্ছে কারা? চীন। এবার এই চাইনিজটা বললো যে ভাই তোমরা যদি এত কিছু পারো আমরা কেন নয়, কিছু তো কিছু পারি। এই চাইনিজটা তাদের এটা গবেষণা করলো, বহুদিন গবেষণা করলো, প্রায় এখান থেকে আমরা চলে যাচ্ছি বহুদিন, কত প্রায় 2500 বছর ক্রস করেছে। তারা চিন্তা করলো যে সব কিছু খালি বাগদাদের অবদান, ব্যাবিলনের অবদান, আমাদের কিছু নাই। তখন তারা চাইনিজরা প্রথম যে অবদানটা রাখছে তা হচ্ছে, এই ভদ্রলোকেরা ইরাকের ব্যাবিলনের সভ্যতার লোকেরা তারা কোনো গণনা যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, তারা শুধু গণনা করেছে। আর এই গণনা যন্ত্র প্রথম আবিষ্কার করেছিল চাইনিজরা। সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ দিস থিওরি। এই যে তারা কথাগুলো বলছে এটার উপর ভিত্তি করে প্রথম গণনা যন্ত্র তৈরি করলো চীন। তাহলে আমার কথাটা একটু খেয়াল করবা। প্রথম গণনা পদ্ধতি আবিষ্কার করলো, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা পারি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তা হচ্ছে প্রথম গণনা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি প্রথম ব্যবহার করেছে ব্যাবিলিয়নরা। আর প্রথম সংখ্যা পদ্ধতি তারা ব্যবহার করলো। এরপরে বসো একটু, সংখ্যা পদ্ধতি তারা প্রথম ব্যবহার করেছে। তোমরা গ্রুপে যাও নাই? তুমি কেন তুমি বলো নি কেন? বসো, এখন বসো, জরিমানা দিতে হবে এটা, বস। এখন বসো। তো তোমাদের ক্লাস 5:30টায় দিয়েছি। আচ্ছা বসো, আসছে 5:30টায়, অনেক পর, বসো, সমস্যা নাই, থাকো ক্লাসটা। হ্যাঁ, তো খেয়াল করো সবাই। তা আমরা কি বলছিলাম, যে এরা সংখ্যা পদ্ধতি প্রথম আবিষ্কার করলো, আর সংখ্যা পদ্ধতি এরা প্রথম আবিষ্কার করলো, আর চাইনিজটা প্রথম কি যন্ত্র, গণনা যন্ত্র আবিষ্কার করলো। তাহলে এইটার উপর ভিত্তি করে পৃথিবীর প্রথম গণনা যন্ত্র আবিষ্কার করলো চাইনিজরা। এখন সেই গণনা যন্ত্র দ্বারা, চাইনিজদের গণনা যন্ত্র দ্বারা যা করা যাইত, যোগ, বিয়োগ, গুণন, ভাগ, এই 4টা কাজ করা যাইত। দেখো কিন্তু চিত্রটা আমি এখানে রাখছি, মুছি নেই কিন্তু। তাহলে চাইনিজরা প্রথম গণনা যন্ত্র আবিষ্কার করলো। সেই গণনা যন্ত্র 4টা কাজ করা যাইত, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, 4টা কাজ তারা করতে পারত। আচ্ছা, কিন্তু সমস্যা ছিল এই যন্ত্রের, 2টা সমস্যা। একটু মনোযোগ দিয়ে সবাই, 2টা সমস্যা। সমস্যা নাম্বার 1, বুঝতেছো? প্রবলেম নাম্বার 1, 1 নাম্বার প্রবলেম হচ্ছে এখানে গণনা করা কঠিন, ব্যবহার করা কঠিন। এগুলো কিন্তু সব প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং বিসিএসও কিন্তু আসবে। ব্যবহার কঠিন, এই যন্ত্রের ব্যবহার করা কঠিন। 2 নাম্বার হচ্ছে এই যন্ত্রে কোনো ভুল হলে ভুল সংশোধন করা যায় না, ভুল সংশোধন করা যায় না, করা যায় না। দেখো এই যে যন্ত্র তারা আবিষ্কার করলো, এখন তবুও তো যন্ত্র পৃথিবীতে কেউ করে নাই, তারাই প্রথম। এই জন্য এই যন্ত্রের তারা একটা নাম রাখলো প্রথম পৃথিবীতে। সেই নামটা কি? ধরো কারোর ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এরকম ফ্যামিলি আছে না আশেপাশে তোমাদের? দেখবা যদি একটা কিছু বাচ্চা কাচ্চা হয়, তখন সে কি নাম রাখবে খুঁজে পায় না, 1টার 10টা নাম রাখে আর কি। হ্যাঁ, এমন বড় নাম রাখে খোঁজা মুশকিল। শেষ পর্যন্ত যায় নাম রেখে ফেলে কি ঝন্টু, না হলে মন্টু, না হয় পুতুল, না হয় কোনো একটা কিছু রেখে ফেলে। নাম রাখতে রাখতে কি ভাববে, শেষ পর্যন্ত অন্য জায়গায় চলে যায়। যাই হোক, মানে তারা মনে করে এটা বিশেষ কিছু। এখন এই যে তারা প্রথম পৃথিবীতে যন্ত্র আবিষ্কার করলো, এই যন্ত্রটা কি? শামীম খুব মনোযোগ দিও কিন্তু, তোমার প্রশ্ন চলে আসছে আমি একদম। কি যন্ত্র, কি নাম রাখবো আমরা? তখন তারা মনে করলো, তারা চাইনিজরা ওই সময়ের 4টা সভ্যতা, খুব মনোযোগ দিয়ে শুনবা, 4টা এলাকা। আমরা যত বছর আগে, 5000 বছর আগের কথা বল, সরি, এখান থেকে হচ্ছে 2000 আর এখান থেকে হচ্ছে 400, প্রায় আমরা কত, প্রায় 2500 বছর আগের কথা বলছি এখান থেকে, খেয়াল করো। আচ্ছা, ওদিক থেকে 2500 পিছনে, এদিক থেকে 2500 আগে। আচ্ছা, সেই সময় তারা ওই 4টা ভূখণ্ড, পৃথিবীর 4টা ভূখণ্ড, আবারও বলছি পৃথিবীর 4টা ভূখণ্ড, চীন, জার্মান, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মান, ফ্রান্স, রাশিয়া, আবার বলছি চীন, জার্মান, ফ্রান্স, রাশিয়া, এই 4টা এলাকায় একটা কমন দেবতার পূজা করা হতো। সেই দেবতার নাম হচ্ছে অ্যাবাস, সেই দেবতার নাম হচ্ছে অ্যাবাস। এই জন্য তারা মনে করলো দ্যাট ইজ দ্য গিফট অফ অ্যাবাস, দ্যাট ইজ দ্য সিম্বল অফ অ্যাবাস। বোঝা যাচ্ছে, তারা মনে করলো এটা অ্যাবাসের পক্ষ থেকে একটা আশীর্বাদ আমাদের জন্য, সেই জন্য আমরা এটা পারেছি। হ্যাঁ, সেই জন্যই পসিবল হয়েছে। যারা ধর্মীয় বিশ্বাসে থাকে তারা এরকম মনে করে। সেই জন্য তারা, হ্যাঁ থ্যাংক ইউ, সেই জন্য তারা কি করলো, এটা তাদের দেবতার নাম অনুসারে,
ওই যে বাচ্চা হয় না, বহুদিন পরে একটা বাচ্চা হয়েছে, নাম কি রাখবে খুঁজে পাচ্ছে না, এরকম ভাবে তারা মনে করলো দ্যাট ইজ দ্য গিফট অফ অ্যাবাস, দ্যাট ইজ দ্য সিম্বল অফ অ্যাবাস। সেই জন্য তারা এইটার নামকরণ করলো, তাদের দেবতা যে অ্যাবাস তার নামে তারা নামকরণ করলো অ্যাবাকাস। কথা কি বুঝতে পারতেছো? এটাকে তাদের দেবতার নাম। এখন মনোযোগ দিয়ে শুনবো, মিশর কোথায়? মিশর ইজিপ্ট, আর কোথায় রাশিয়া? কোথায় মিশর, কোথায় চীন? 1000 মাইল ডিস্টেন্স, মাঝখানে হাজার হাজার মাইল ডিস্টেন্স। এবার কেন মিশরে যাবে? যারা মিশর লিখছে তারা কমপ্লিটলি রং আইডিয়া, একদম কিছুই জানেন ইতিহাস সম্বন্ধে, ভুল কথা লিখছে। কারণ মিশরের দেবতার নাম অ্যাবাস ছিল না। সেই সময় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ো, এবং এখনও তার জ্বলন্ত সাক্ষী তুমি ফ্রান্স এবং রাশিয়া। ফ্রান্স এবং রাশিয়ার মিউজিয়ামে এখনও সেই অ্যাবাকাস সংরক্ষিত আছে। সুতরাং ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট এটা মিশরের কাহিনী না, এটা হচ্ছে ইউরোপের এই এলাকার, এশিয়ার ইউরোপের এই এলাকার কাহিনী। সুতরাং মিশরের কাহিনী না। সো মিশর যে বই লেখা আছে এটা কমপ্লিটলি ভুল লেখা আছে। সম্ভবত এরা প্রফেসর লিখছে, এটা ভুল লেখা আছে, এটা কমপ্লিটলি ভুল। তো ইতিহাসের মতো যাবে, বানায় সানাটা নেটুনে একদিকে নিয়েও যাওয়া যাবে না। এবার দেখো, এই অ্যাবাস হচ্ছে এই 4টা ভূখণ্ডের দেবতা, সেই জন্য তারা এই যন্ত্রের নাম রেখেছিল অ্যাবাকাস। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা চীনের কাহিনী, অথবা রাশিয়া, অথবা ফ্রান্স, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা মানে ওর যে মূল যে ডিভাইসটা তারা এখনও চাইনিজের মিউজিয়ামে সেটা রাখা আছে, আর ওইগুলো ফ্রান্স রাশিয়ার মিউজিয়ামেও সেটা পাওয়া যায়। তবে মূল অবদানটা হচ্ছে চাইনিজের, সেখানকার তাদের যে ডিজাইনগুলো, লেখাগুলো, সেটা থেকে প্রমাণ হয় এটা চাইনিজের অবদান মূল। বুঝতে পারছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুধু এতক্ষণে লম্বা আলোচনায় 2টা জিনিস প্রমাণ করতে সক্ষম হলাম। নাম্বার 1, যে গণনা পদ্ধতি গণনা পদ্ধতি জাতের হাত দিয়ে প্রথম ব্যবহার করেছে পৃথিবীবাসী, যা ইতিহাস বলে, তা হচ্ছে ব্যাবিলন সভ্যতার হাত ধরে। আর প্রথম ডিভাইস, ফার্স্ট ক্যালকুলেটেড ডিভাইস, প্রথম গণনা যন্ত্র যারা পৃথিবীতে করে তারা হচ্ছে চাইনিজরা। এই জন্য তার নামটাও চাইনিজ সভ্যতার নামেই নাম। বোঝা যাচ্ছে? এবং ফ্রান্স, রাশিয়া, জার্মানি যেগুলো রাখা আছে মিউজিয়ামে, সেগুলোই কিন্তু কাদের লেখা? চাইনিজদের লেখা আছে, ওখানে সংরক্ষিত আছে আর কি। আচ্ছা, এটা গেল। এবার দেখো তো ভাই, এই চীনে, এশিয়াতে মানে মিডিল ইস্টে চীনে যা হলো, তার অবদান কি রোমের উপরে পড়বে না? অবশ্যই পড়বে। তো রোমানরা কি করলো দেখো, রোমানরা বললো যে ভাই চাইনিজ, তোরা অ্যাবাকাস করলি, তোদেরই শুধু অবদান, আমাদের কিছু অবদান নাই। ওইটাকে ডেভেলপ করার দায়িত্ব নিল কারা? রোমানরা বলল যে চাইনিজকে কিভাবে ডেভেলপ করা যায়। তুমি বুঝতেছো? বোঝা যাচ্ছে? যেটুকু বুঝছো এইটুকু বোঝো, এইটুকু বুঝলো, সব বোঝা লাগবে না, যেটুকু বোঝো সেটুকু বোঝো। এবার অ্যাবাকাস আবিষ্কার করলো কারা? চাইনিজরা। সেই যন্ত্রের মধ্যে আমাদের 4টা কাজ করা যায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বাট আনফর্চুনেটলি 2টা প্রবলেম, ব্যারিয়ার, রেস্ট্রিকশন। নাম্বার 1, ব্যবহারটা কঠিন। নাম্বার 2 হচ্ছে ভুল হলে ভুল সংশোধন করা যায় না। দ্যাট ইজ দ্য 2 অ্যাসপেক্টস। আর এখানে রোমানরা করলো কি, বহুদিন পরে, প্রায় মানে 1500 বছর ক্রস করে গিয়ে, 1500 বছর ক্রস, তার মানে তারা 1500 বছর অতিক্রম করার পরে রোমানরা করলো কি, এই যন্ত্রের কিছুটা উন্নতি তারা নিয়ে আসলো। সেই উন্নতিটা হচ্ছে 2টা সমস্যার একটা সমস্যার সমাধান করলো, তারা ব্যবহারটা সহজ করলো। কিন্তু ভুল হলে ভুল সংশোধন তখনও করা যাইতো না। তাহলে রোমানটা এই কাজটা কখন করেছে দেখো তো ভাই প্লিজ, আমরা এইদিকে আসি। রোমানরা সেই জিনিসটাকে ডেভেলপ করলো, ওই অ্যাবাকাসকে ডেভেলপ করলো রোমানরা। অ্যাবাকাসের যে 4টা কাজ করা যাইতো, রোমানরাও সেই 4টা কাজই করলো। কতদিন পরে একটু মনোযোগ দিও তো, প্রায় এখানেও 1500 বছর পর। দ্যাট মিনস সময়টা হবে এবার খ্রিস্টাব্দ চলে আসছে, কিন্তু মানে খ্রিস্টপূর্ব পার হয়ে আমরা চলে আসছি কোথায়? খ্রিস্টাব্দ। দেখো, এটা হচ্ছে এই কাজটা তারা যে করলো, সেই সময়টাই আমি লিখছিলাম কিছুক্ষণ আগে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 300 থেকে 400 অব্দ। এই সময়ের মধ্যে তারা এই কাজটা করেছিল, এই কাজটা, এবং চীনে করেছিল তারা। আচ্ছা, তাহলে এখানে ছিল কত দেখো তো ভাই? 3000 থেকে গেলাম হচ্ছে 400, 300, মানে প্রায় এখানে আমরা 26-27 বছর ক্রস করে ফেলছি। বুঝতেছো? তাহলে ওদিকে থাকলো 300, আবার এই দিকে হচ্ছে বর্তমানে আছে 2000। এরা মোটামুটি 300 ক্রস করে এই দিকে চলে আসছে 1300-র দিকে। তার মানে 300, 1300, 1600, প্রায় 1600 বছর পরের কাহিনী। কি হচ্ছে এখানে? এটা কিন্তু রোমের কাহিনী বলছি। রোমে এসে 1375 থেকে 1425 এই সময়ের মধ্যে রোমানরা তারা কি করলো, এখানে এসে ওই যে অ্যাবাকাসকে ডেভেলপ করলো।
ডেভেলপ করে তারা ওই 4টা কাজই করলো, যোগ, বিয়োগ, গুণন, ভাগ। এই যে 4টা কাজ, ওই যন্ত্রটার একটু আপডেট নিয়ে আসলো। আপডেট হচ্ছে যন্ত্রটা এবার ব্যবহার সহজ, কঠিনটাকে সহজ করছে, কিন্তু ওইটা থেকেই গেছে। কোনটা? ভুল সংশোধন করা যায় না। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুব ভালো করে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখো, বাস, ভুল সংশোধন করা যায় না, তবে এইটা আগের চেয়ে একটু উন্নত, ব্যবহার করাটা সহজ, বুঝলা? এখন এই যন্ত্রের নাম কি অ্যাবাকাস রাখবে? তারা রাখবে না, কারণ তারা অনেকটা ডেভেলপ করেছে, সুতরাং তাদের নামটা তারা পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। এই নতুন নামটা তারা রাখলো, কারা রাখলো? রোমানরা। এটা কিন্তু রোমের কাহিনী। হ্যাঁ, তারা এই নতুন ডিভাইসের নাম রাখলো হচ্ছে, রোমানরা তাদের প্রিয় শব্দ, নামগুলো তো মানুষ সাধারণত ধর্মীয় নামে নাম রাখে, অথবা তোর কোনো ফেভারেট কোনো নামে তাই সে নাম রাখে, তাই তো? সেভাবেই তো নাম করে সবার বাচ্চা কাচ্চা। দেখো, এখানে রোমানরা এই যন্ত্রের নাম রাখবে তাদের প্রিয়তম শব্দ, রোম শব্দ। তারা প্রায়ই রোমানরা ব্যবহার করে যে শব্দটা, যেমন আমরা কথায় কথায় বলি না, লাল গোলাপ শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা, এই সমস্ত কথা বলি, ওই রকমভাবে রোমানদের একটা সিম্বল অফ লাভ, তাদের ভালোবাসার একটা প্রতীক, একটা ওয়ার্ড হচ্ছে, এই যে আমরা বলে থাকি নুড়ি পাথর, ঝর্ণার ধারে যে পাথরগুলো পাওয়া যায় না, নুড়ি পাথর, সেই নুড়ি পাথর তাদের একটা লাভলি ওয়ার্ড, তারা ব্যবহার করে থাকে, কমনলি ব্যবহার করে থাকে, নুড়ি পাথর। তো নুড়ি পাথর তো আমি বাংলায় বললাম, তাহলে রোমান শব্দটা কি? রোমান শব্দ হচ্ছে, নুড়ি পাথরের রোমান শব্দ হচ্ছে ক্যালকুলি। তাহলে ক্যালকুলি, ক্যালকুলি হচ্ছে রোমান শব্দ, এটার অর্থ হচ্ছে নুড়ি পাথর, নুড়ি পাথর, বুঝতেছ? এই নুড়ি পাথরকে তারা এখান থেকেই পরবর্তীতে তারা এই ক্যালকুলি থেকেই মূলত নাম দেয় ক্যালকুলেটর। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। আমরা কতগুলো জিনিস একদম ক্লিয়ারলি ডিসক্রাইব করলাম, কোনো সন্দেহ রাখিনি এখানে। কিন্তু দেখো, আমরা এখান থেকে কতগুলো জিনিস তোমাকে নক করতেছি। প্রথম নক করলাম হচ্ছে এর একটা কথা, পৃথিবীর প্রথম ক্যালকুলেটর, পৃথিবীর প্রথম গণনা যন্ত্র, পৃথিবীর প্রথম গণনা যন্ত্র এটা, আর পৃথিবীর প্রথম গণনা পদ্ধতি, এই যে একটা। তাহলে 3 জনের 3টা অবদান। এইটা হলো পৃথিবীর প্রথম গণনা পদ্ধতি, কারা? ব্যাবিলিয়নরা, বুঝতেছো? আর পৃথিবীর প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাস, চাইনিজরা। পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কারা? পৃথিবীর প্রথম ক্যালকুলেটর হচ্ছে এইটাকে ধরে একটা মানে ফিটে দেওয়া উচিত, এত দূরে এসে মাইক করে। দেখো তো, পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কারা ইউজ করে? রোমানরা। তাহলে বলো তো ভাই, আমাদের যে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর, যেটা ক্যালকুলেটর বলছি, কত থেকে কত সময়ের মধ্যে আবিষ্কার করা হয়েছে বলো তো সবাই? শামীম, 1314 থেকে 1425, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর। আচ্ছা, এবার ক্যালকুলেটর শব্দটা কি ধরনের শব্দ? ইংরেজি শব্দ। উৎপত্তি হয়েছে কোথা থেকে? ক্যালকুলি শব্দ থেকে। ক্যালকুলি শব্দটা কোন ভাষার শব্দ? রোমান শব্দ। ক্যালকুলি শব্দের অর্থ কি? নুড়ি পাথর। ফাইন। তাই ক্যালকুলেটর, পৃথিবীর প্রথম ক্যালকুলেটর দিয়ে কয়টা কাজ করা যায়? 4টা কাজ করা যায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পৃথিবীর প্রথম অ্যাবাকাস, গণনা যন্ত্র, সেটা দিয়ে কয়টা কাজ করা যায়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পরীক্ষা আসতে পারে অ্যাবাকাস এবং ক্যালকুলেটরের মধ্যে প্রথম পার্থক্য কি ছিল? প্রথম পার্থক্য ছিল অ্যাবাকাস হচ্ছে ব্যবহার করা কঠিন, এটা ব্যবহার করা সহজ, এটাই ছিল পার্থক্য। অ্যাবাকাস এবং ক্যালকুলেটর, পৃথিবীর প্রথম ক্যালকুলেটরের মধ্যে কি মিল ছিল? দুইটাতেই ভুল হলে ভুল সংশোধন করা যাইতো না, এটা মিল ছিল। প্রশ্নগুলো এখন হচ্ছে বিসিএস এর প্রশ্ন ঠিক এরকম ভাবে হয়, এমন কঠিন কঠিন প্রশ্ন হয় দেখে মাথা ঘুরে যায়, কিন্তু আসলে সহজ। মানে তুমি, আমি, আমরা ভিতরে পড়াশোনা করি নাই, এই জন্য আনসার করতে পারিনি। কথা বোঝা গেছে? অনেক বকবক করলাম, গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, তাহলে মোটামুটি আমরা 3টা জিনিস, 3টা পয়েন্ট ইন্ডিকেট করলাম। যে সংখ্যা পদ্ধতি কারা চালু করছে সেইটা পাইলাম, এরপরে পৃথিবীর প্রথম গণনাযন্ত্র কারা করেছে সেইটা পাইলাম, এরপরে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কারা করেছে সেইটা পাইলাম। ঠিক তো? এবার আমার সামনে অডিয়েন্স যারা আসো, হ্যাঁ তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা আশা করি। শামীম,
তুমি কি তোমার কথাটা বুঝতে পেরেছো ভাই? মিশর, এটা কি সমস্যা সমাধান হয়েছে? আরেকটা হচ্ছে 400 না 500 কি বললা, সমাধান হয়েছে দুইটা? আমি যেটা বলে দিয়েছি সেটা এক্সাক্ট আনসার, এটাই লিখবা, এর বাইরে কিছু লিখবা না। এখন যারা অনলাইনে ক্লাস করতেছো তোমরা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, চাপ দিয়ে স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও, তোমার কাজে লাগবে পরবর্তীতে। কয়জন? 33 জন মাত্র ক্লাসে রে, 33 জন। 133 হলে তাও হইতো, 50 জন হলে তাও হইতো। 33 31 কয়জন ক্লাসে? ও হয়েছিল না, আচ্ছা আচ্ছা, ও শহরে 34 জন, আচ্ছা ওই জন্য আর কি। ঠিক আছে ঠিক আছে, আমার মনে ছিল না, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখন আমরা পরবর্তীতে পরপর চলে যাবো কয়েকটা ডিভাইসে, একটু ওয়েট করো 1 মিনিট। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ, এক্সিলেন্ট জান। হ্যাঁ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে ওয়েলকাম। দাঁড়াও একটু, কাজ করো, কাজটা হচ্ছে ওই দোকানে বলে আসো, বলে আসো কিন্তু চা দিয়ে দেবে, বলে আসো, হ্যাঁ বলে বলে আসো, বলে আসলে আদা চা দিয়ে দিবে, 3টে আদা বেশি করে 3টে চা দিতে, মাথা ব্যথা করছে। আচ্ছা, তো এটা সবাই নিশ্চয় তো? হ্যাঁ, এখন আমরা নেক্সট, আমার কথা বলো, ছাড় দিতে বলতে তাহলে দিতে। তুমি খলকন্ত, তুমি বলো নাই যে তুমি বিজ্ঞানের ব্যাচে অ্যাড নাই, বলো নাই কেন আমাকে? তোমরা বোকা না কি রে? না না, সিরাজুমণিরা সমস্যা নাই, এমনি বলছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাহিন, কেবল আসছো? শেফ শাহিন, আচ্ছা। দেখো, তো আমরা খেয়াল করো একটু প্লিজ, কি কি আমরা শিখলাম এখান থেকে। ও রে, তাহলে ওখান থেকে নিয়ে আসো, এদিকে খেয়াল করো, বলে দিয়ে আসো, আধা ঘন্টা লাগবে দরকার। এদিকে দেখো সবাই, আমরা 3টা জিনিস শিখলাম। সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি, দেখো না, গণনা পদ্ধতি প্রথম শিখলাম, তারপরে আসলাম কি গণনা যন্ত্র, এরপরে আসলাম আমরা হচ্ছে ক্যালকুলেটর, একটু খেয়াল করো। এরপরেও আমরা ক্যালকুলেটর যখন আবিষ্কার করেছিলাম তখন সালটা ছিল কত? 1375 থেকে 1425, একটু খেয়াল করো। আচ্ছা, ক্যালকুলেটর। এখন গবেষণা তো আর থেমে নাই, গবেষণা চলতেই আছে চলতেই আছে। আমরা সবগুলো সাল লিখবো না, সবগুলো লেখার প্রয়োজনও নাই। আচ্ছা শাহিন, সমস্যা নেই। দেখো ভাই, তো আমাদের সবগুলো সাল, সবগুলো ইতিহাস দরকার নাই। আমাদের শুধু কম্পিউটার সায়েন্স রিলেটেড যেই সালগুলো দরকার, যেই ঘটনাগুলো দরকার, আমরা শুধু সেই ইতিহাসটা পড়বো। আমরা এখানে কার সাথে কার বিয়ে হয়েছে, কার ছেলে হয়েছে, কার মেয়ে হয়েছে, কে মারা গেছে, কোথায় যুদ্ধ হয়েছে, এগুলো ইতিহাস আমাদের লাগবে না। আমাদের ইতিহাসটা শুধু হচ্ছে ইনভেনশন টু ইনভেনশন। হ্যাঁ, এইভাবে আমরা যাব। তো খেয়াল করো, আমরা প্রথমে গণনা পদ্ধতি, গণনা যন্ত্র, হ্যাঁ, তারপর আমরা আসলাম আচ্ছা, খেয়াল করো, তো সবাই একটু মনোযোগ দিও, সবাই একটু মনোযোগ দাও প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আর কি, এই যে ক্যালকুলেটর, হ্যাঁ খেয়াল করো, 1375 থেকে 1425 গেল এটা। এখন এরপর থেকে
শামীম, আমার দুঃখ লাগছে, তোমার মতো ছাত্রকে আমি পড়াচ্ছি। আমি তো তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম। নিঃসন্দেহে তুমি তুমি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট না ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট? তোমার প্রতি আমি হতাশ হয়ে গেলাম তোমার কথা শুনে। তোমার তো সব প্রকাশ হয়ে গেল, শামীম। তুমি তো মনে হয় একদম কেমন স্টুডেন্ট আমি বুঝলাম না। তুমি কি বললা এটা? তুমি বললা যে তোরা বস, সবাই বসো, ওখানে বসো বসো। তুমি কি বললা? তুমি বললা তুমি যে কথাটা বললা একদম বুঝতে পারো না এই কথাটা, সরি ফর দ্যাট। তুমি কি বললা? আহারে, তোমার জন্য খুব দুঃখ পেলাম আমি। কি লিখলা তুমি এটা? তুমি লিখলা তারাও বলেছে, আপনিও বললেন, কোনটা ঠিক আল্লাহ ভালো জানেন। ইস, সরি তোমার জন্য, সরি, দুঃখ থাকলো তোমার জন্য অনেক। যে যেরকম সে মানুষকে সেরকমভাবে জাজ করে। তুমি, আহারে, দুঃখ তোমার জন্য থেকে গেল আমার। সরি না, তুমি সরি বলার যোগ্য না, তুমি আমার স্টুডেন্টের যোগ্য না। তোমাকে আমি আমার ছাত্র থেকে আজ থেকে বাদ দিয়ে দিলাম। দেখো, এদিকে খেয়াল করো। যারা আমার স্টুডেন্ট তারা আমার দিকে তাকাও। শুধু যারা আমার স্টুডেন্ট তারা আমার কথা শুনবা, যে আমার স্টুডেন্ট না সে আমার কথা শুনবা না। এদিকে খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে শোনো। আমরা যেখানে আছি সেখানে হচ্ছে সবাই অল্প মূল্যে পাই, তো তাই তুমি খুব অল্প মূল্যে পেয়ে গেছো তোমার জীবনের শিক্ষাটা, তাই তুমি বুঝতে পারো নাই। হ্যাঁ, এদিকে খেয়াল করো। গণনা পদ্ধতি, গণনা যন্ত্র, থ্যাংক ইউ সো মাচ। আহারে, তোমার অনেক কষ্ট হয়েছে, আল্লাহ তোমাকে একটা বড় কিছু দিক। ওরা কারা ওই দিক থেকে লাগাইলো কেন? তুমি যাও, ভিতরে ঢুকে যাও। আচ্ছা, তুমি একটা খাও, তুমি একটা নাও। আবার যাচ্ছ কেন? তুমি আমার বিল দিতে হবে না। দাঁড়াও, একটু রেস্ট নিয়ে নি, চা খেয়ে নি। শামীম, তুমি লিভ নাও, ক্লাস থেকে লিভ নাও। শামীম, তুমি ক্লাস থেকে লিভ নাও, তোমার জন্য ভালো হবে। তুমি মনে হয় কোনোদিন ইউনিভার্সিটির বারান্দায় দিয়ে হাঁটো নাই, ইউনিভার্সিটির বারান্দাও যাও নাই কোনোদিন মনে হয়, আর গেলেও ভুল জায়গায় গেছো তুমি। ওদের ওখানে কেউ নাই, মানে কেউ যদি দিয়ে যাবে সাফ করার মতো কেউ নাই, একাই ছেলেটা কাজ করে ভালো থাকলে দিয়ে দিত। তুমি টাকা দিয়ে এসছো কেন? বলে আছি ওরা দিয়ে দিবে আমাকে। একটু দাঁড়াও, আমি একটু চা খাচ্ছি, চাটা খেয়ে নেই। বাবু অনেক করা হয়ে গেছে। দাঁড়াও একটু, চাটা খেলাম, গলাটা একটু পরিষ্কার করে নিলাম রে। তোরাও চাটা খালি খাইলে। দেখো বাবা, আমরা ক্যালকুলেটরে ছিলাম। হ্যাঁ, তাহলে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর আমরা ইনভেন্ট করলাম কত? 1375 থেকে 1425। প্লিজ লিসেন টু মি। এই সময় আমরা এখানে করলাম। এরপরে একটা কথা বলি, তোমরা আমার স্টুডেন্ট তো, কিছুক্ষণ তোমাদের ক্লাস করার আগে আমি আমার প্রাইভেট বেসে 2জন স্টুডেন্টকে ভর্তি করলাম এইমাত্র। বলবো কয় টাকা? টাকা বলা তো ঠিক না, এটা বেয়াদবি হয়, তবুও তোমাদের সাথে বলছি তোমরা স্টুডেন্ট হও তাই। 5000 টাকা শুধু বিজ্ঞান পড়বে আমার কাছ থেকে। সেই স্টুডেন্টটা ভর্তি হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট। কি ক্লাসে ঢোকার 2 মিনিট আগে 2জনকে ভর্তি করলাম। তারা 2জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাকে দেখে নেই কোনো দিন, জাস্ট শুনছে কারোর কাছ থেকে। সেই 2জন আমার কাছে ক্লাস করবে, বুঝলা? ফুললি পেমেন্ট করলো বিকাশ। তাদের একজনকে আমি কোনোদিনও দেখিনি, 2জনকে একজনকেও দেখিনি। কিছুক্ষণ আগে তারা বিকাশ আমাকে কমপ্লিটলি পেমেন্ট করেছে। আমি ওদেরকে গ্রুপে অ্যাড দিলাম,
ওই গ্রুপটাতে প্রায় 100 জনের কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে আমার। সেখানে গ্রুপে অ্যাড দিলাম, দিয়ে ক্লাস আসলাম। তারা আমাকে চেনেও না, জানেও না, শুধু বিজ্ঞান শিখবে। 5000 টাকা দিচ্ছে আমাকে একজন। বুঝতেছো আমার কথাগুলো? তো অল্প মূল্যে তোমরা তো, যাই হোক, অল্প মূল্যে কোনো জিনিস নিতে হয় না, তার ফলাফলটা এমন হয়। সবসময় কষ্ট করে নিবা, তাহলে দেখবো ভালো থাকবে জিনিসটা, মূল্য থাকবে আর কি। হ্যাঁ, তো দেখো একটা বইয়ের মূল্য কত? 120 অথবা 140 বা ধরো 200 টাকাই ধরো। একটা বইয়ের সাথে তুমি আরেকজনকে যখন কম্পেয়ার করবা, ওই বইটাও হবে 220 বা 200 এরকম, অ্যাজ লাইক দিস। এদের সাথে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, 200 2000 একসাথে হয় না, 200 2 লাখ, 200 2 কোটি, এরা কিন্তু একসাথে কম্পেয়ার হয় না। এই কাছাকাছি থাকতে হবে, তাহলে কম্পেয়ার হবে আর কি। হ্যাঁ, দেখো এই জন্য আমি বরাবরই একটা কথা বলে থাকি, সহজ প্রাপ্তি জিনিসগুলো ভালো হয় না। আচ্ছা, খেয়াল করো। আর সহজ প্রাপ্তির লোকজন ক্যাডারও হয় না খুব একটা, কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, স্ট্রাগল করতে হয়। যে বাবা তার সন্তানের পিছনে টাকা খরচ করে নাই, সেই বাবা তার সন্তানকে ভালোবাসতে পারে না। যেই বাবা সন্তানটা হওয়ার পরে ওই অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে গেছে, ডাক্তারের কাছে গেছে, সেই বাবার মায়াটা আলাদা। আর যে বাবা জন্ম দিয়ে বিদেশে থাকছে, টাকা ইনকাম, তার মায়াটা আলাদা। অসম্ভব, একরকম হবে না কোনোদিনও। দেখো তো ক্যালকুলেটর আমরা আবিষ্কার করলাম, 3টা গণনা পদ্ধতি, গণনা যন্ত্র, একটা হচ্ছে ক্যালকুলেটর। এরপরে আমরা আসবো, দেখো ভাই প্লিজ, এখান থেকে আমরা চলে আসলাম ইউরোপের মধ্যেই থাকবো আমরা। 1600, একটু মনোযোগ দিয়ে শুনিও, 1620-এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্য, মনোযোগ দাও সবাই। 1614 প্লিজ। 1614 সালে, এটা কিন্তু সালের কথা বলছি আমরা, এগুলো কিন্তু সাল, খ্রিস্টাব্দ। 1614-তে আমরা আছি হচ্ছে ইউকে, নাম শুনেছো তো তোমরা, তাই না? ইউকের একটা বিশেষ ভূখণ্ড, তার নাম হচ্ছে স্কটল্যান্ড। আমরা এখন আছি স্কটল্যান্ডে। দেখো স্কটল্যান্ড, এই স্কটল্যান্ডে একজন বিখ্যাত গণিতবিদ ছিল, ধর্মযাজক ছিল, তার নাম ছিল, একটু সংক্ষেপে শুনে নাও, জন নেপিয়ার। প্লিজ খেয়াল করিও, জন নেপিয়ার। এটা হচ্ছে একজন গণিতবিদ এবং ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের প্রচারক এবং গণিতবিদ। জন নেপিয়ার, বাড়ি হচ্ছে স্কটল্যান্ড। হ্যাঁ, এই লোকটা সে এসে প্রথম উচ্চতর গণিতে হাত দিল। দেখো প্লিজ একটু মনোযোগ দিও। তার মানে যখনই আমি উচ্চতর গণিত লেখা শুরু করলাম, তখন তুমি কিন্তু বুঝে গেছো স্যার এগুলো তাহলে আগেরগুলো সাধারণ গণিত ছিল। আচ্ছা, এইবার উচ্চতর গণিতে সে এসে হাত দিল, মানে প্রথম সে উচ্চতর গণিতটা শুরু করলো। উচ্চতর গণিত, একটু মনোযোগ দিও। এই উচ্চতর গণিতে প্লিজ একটু শুনে নাও, এই যে উচ্চতর গণিতটা, এই উচ্চতর গণিতটা কি কি ইনক্লুড করে, কি কি বোঝায় এখানে একটু খেয়াল করো তো। এই উচ্চতর গণিতের মধ্যে বোঝায়, এখানে থাকবে এইগুলো, আগে যেগুলো শিখছিলাম আমরা, কি কি শিখছিলাম আমরা দেখো তো ভাই, যোগ বিয়োগ গুণন ভাগ, এইটা এখানেও কিন্তু তাই শিখছিলাম, যোগ বিয়োগ গুণন ভাগ। দেখো তাহলে উচ্চতর গণিতের মধ্যে স্যার কি কি থাকবে? উচ্চতর গণিতের মধ্যে থাকবে, সবাই একটু মনোযোগ দিও, উচ্চতর গণিতের মধ্যে থাকবে হচ্ছে এখানকার শেষের কিছু আর একদম নতুন আপডেট কিছু। তার মানে উচ্চতর গণিত ইনক্লুডেড করে 5টা বিষয়। একটা বিষয় একটু দেখে নাও, বড় বড় গুণন, বড় বড় ভাগ, এরপরে হচ্ছে বর্গ, ওই যে স্কয়ার যেটা, তারপরে হচ্ছে বর্গমূল, এরপরে হচ্ছে ঘনমূল। খেয়াল করিও কিন্তু, এই যে এই 5টা বিষয় যখন আমরা এক জায়গায় করব, তখন তাদের নাম হবে উচ্চতর গণিত। এইটা ক্যালকুলেট করার জন্য সহজ, প্রথম আমরা কেমিস্ট্রি ক্লাস একটা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা? কেমিস্ট্রি ক্লাস আমরা বলেছিলাম ওই যে স্পেনের সাথে যে বিষয়গুলো হচ্ছিল, সেখানে আমরা কিন্তু তোমার 680-তে খলিফা হারুন রশিদ যখন আল হিকমা প্রকাশ করলো, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করলো, প্রকাশ করলো, সেখানে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজম নামে আমি একজন বিজ্ঞানীর নাম বলেছিলাম, মনে আছে তোমাদের হয়তো বা, তাই না? সেই মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজম, মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজম, সেই ভদ্রলোক যিনি, উনি প্রথম গণিতের বই লেখেন, আল জবর নাম দেন, সেখান থেকে বিকৃত করে আমরা নাম দিয়েছি হচ্ছে অ্যালজেব্রা, আর ওনার নাম হচ্ছে আল খাওয়ারিজম। ওটাকে যদি তুমি ল্যাটিন ভাষাও ট্রান্সলেট করো তাহলে হয় অ্যালগরিদম। তার মানে এইগুলোর প্রথম সূত্র কিন্তু অনেক আগে আবিষ্কার হয়ে গেছিল, পরবর্তীতে সেইটা ওরা ইংল্যান্ড থেকে প্রকাশ করে, স্পেন যখন অধপতন হয়ে গেল 1400 সালের 92-এ, তখন তারপর থেকে তারা এটা আস্তে আস্তে প্রকাশ করা শুরু করলো।
সেখান থেকে ল্যাটিন ভাষায় তারা নাম দিল, এই সূত্রগুলোর নাম দিল অ্যালগরিদম, যাকে বলা হয় লগারিদম। এইটাই স্কট এর অবদান, জন নেপিয়ারের অবদান। সেই জন্য জন নেপিয়ারকে বলা হয় লগারিদমের জনক। একটু খেয়াল করিও, লগারিদমের জনক। তাহলে লগারিদমের জনক কে বলো তো বাবা? লগারিদমের জনক হচ্ছে কে? কে? জন নেপিয়ার, ঠিক না? বুঝতেছো তো? লগারিদমের জনক। এখন বলো তো, অদ্যাবধি কোনো এই লগারিদমের সূত্রের চেঞ্জ হয়েছে কি? সূত্রের চেঞ্জ হয় নাই। এই জন্য আমরা একে আধুনিক লগারিদমের জনকও বলে থাকি। তাহলে আধুনিক লগারিদমের জনক কাকে বলা হয়? জন নেপিয়ারকে। লগারিদমের জনক কাকে বলা হয়? নেপিয়ারকে। বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমাদের এখানে কি গেল? জন নেপিয়ার। তা জন নেপিয়ারের অবদান হচ্ছে দুইটা অবদান উচ্চতর গণিতে। একটু খেয়াল করবো প্লিজ। গুণন, গুণন মানে এটা হচ্ছে বড় বড় গুণন, বড় বড় গুণন, বড় বড় ভাগ, বর্গ, বর্গমূল, ঘনমূল। সবাই একটু আমার সাথে বলো, বলো বড় বড় গুণন, বড় বড় ভাগ, বর্গ, বর্গমূল, ঘনমূল। এই পাঁচটাকে একসাথে বলা হয় উচ্চতর গণিত। আর এই উচ্চতর গণিতের এগুলো ক্যালকুলেশন করার জন্য যে সূত্র, যে রুলস, তাকে আমরা বলেছি কি? লগারিদম। এই লগারিদমের আধুনিক লগারিদমের জনক নেপিয়ার, কারণ পরবর্তীতে এটা আর চেঞ্জ করা হয় নাই। বাস। এখন প্লিজ, এইগুলো ক্যালকুলেট করার জন্য যেই সূত্র, তার নাম হচ্ছে লগারিদম। আর এইগুলো ক্যালকুলেট করার জন্য যে ডিভাইস, যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো, খেয়াল করিও, সেই যন্ত্রের নাম হলো, আমরা বলে থাকি নেপিয়ারের অস্থি। সবাই একটু মনোযোগ দিও, নেপিয়ারের অস্থি, নেপিয়ারের অস্থি। বুঝতেছ? তাহলে নেপিয়ারের অস্থি, নেপিয়ারের হাড়, এটাকে আমরা নেপিয়ারের অস্থি বলি, নেপিয়ার দণ্ড বলি, হ্যাঁ, তারপর নেপিয়ার রড বলি, ইত্যাদি ইত্যাদি বলে থাকি। হ্যাঁ, রড ইত্যাদি ইত্যাদি বলা হয়। তাহলে তোমরা কিন্তু আমাদের পরীক্ষায় আসছে, যেটা একটা বলে দেই, আমাদের পরীক্ষায় আসছে একবার কি দুইবার আসছে যে লগারিদমের জনককে। তাহলে দেখো এই কোশ্চেনটা তুমি কোন দিক থেকে নিবা? লগারিদমের জনককে, এটা গণিতেরও প্রশ্ন হইতে পারে, এটা তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও প্রশ্ন হইতে পারে, এটা বিজ্ঞানেরও প্রশ্ন হইতে পারে, এটা কম্পিউটার সায়েন্সেরও প্রশ্ন হইতে পারে, ঠিক না? এটা ভূগোলেরও প্রশ্ন হইতে পারে, অনেক দিকে যাইতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লগারিদমের জনক হচ্ছে জন নেপিয়ার, আধুনিক লগারিদমের জনকও হচ্ছে জন নেপিয়ার। খেয়াল করিও। তাহলে মোটামুটিভাবে আমরা কয়টা শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা আবিষ্কারে আসলাম কিন্তু। হ্যাঁ, কারণ আমরা কিন্তু কম্পিউটারে যাচ্ছি, এইভাবে পড়তে পড়তেই কোনো এক সময় আমাকে সিগন্যাল দিয়ে দিবে, বলে দিবে ওরা দ্যাট ইজ কম্পিউটার। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো এটা কম্পিউটার। তাহলে দেখো ভাই, আমরা কিন্তু এখন পর্যন্ত কোথায় আছি? নেপিয়ারের দণ্ডের কাছে আছি। আমরা কিন্তু এখনও কোথায় যাই নাই? কম্পিউটারে যাই নাই। তাহলে ইন ব্রিফ, ইন শর্ট, দেখো 1620 সালে এই যে বেচারা ছিল যে না আমাদের কি, জন নেপিয়ার, জন নেপিয়ারের একজন ছাত্র ছিল। যেহেতু সে ধর্ম প্রচারক, সুতরাং তার কাছে ধর্মের লোকজন আসবে। আর যেহেতু সে খ্রিস্ট ধর্মীয়, সুতরাং তার কাছে যারা আসবে সকলেই খ্রিস্ট ধর্মীয়। তো তার একজন ছাত্র ছিল খ্রিস্ট ধর্মের, সেই বেচারার নাম ছিল উইলিয়াম অট্রেড। তার খুব ভক্ত। তো এখানে 1620 সালে দেখো উইলিয়াম অট্রেড, একটু খেয়াল করিও, উইলিয়াম অট্রেড, অট্রেড বাংলা বানানটা এরকম হয়, উইলিয়াম অট্রেড। সে, তার বাড়িও কিন্তু ইউকে, জন নেপিয়ারের ছাত্র। সে এসে প্রথম কি করলো দেখো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এই যে এইখানটায় মনোযোগ দিও, এইখানের দুইটা প্রবলেমের মধ্যে একটা সলভ করে ফেলছিলাম আমরা, ব্যবহার করা সহজ, কিন্তু ভুল হলে ভুল সংশোধন করা যায় না। এটা মনে আছে না? ভুল সংশোধন করা যায় না, খেয়াল করিও, কিন্তু ভুল সংশোধন করা যায় না। এখন প্লিজ, এই যে এরা ভুল সংশোধন করতে পারছে না, পরবর্তীতে এই যে জন নেপিয়ার আবার কিন্তু অন্য বিষয় নিয়ে গবেষণা করেছে। 1620 সালে এসে জন নেপিয়ারের ছাত্র উইলিয়াম অট্রেড, মনোযোগ দিয়ে একটু শুনিও, হ্যাঁ, উইলিয়াম অট্রেড এসে চিন্তা করলো যে আচ্ছা, আমার ওস্তাদ স্যার যা করেছে সেখানে আমি যাব না, আমি অন্য জায়গায় হাত দেই। সেই জন্য সে কি করলো, তার স্যারের আগে, তার শিক্ষকের আগে, ওস্তাদের আগে
অন্য একজন মানুষ ক্যালকুলেটর আবিষ্কার করেছিল, ওই অন্য সভ্যতা, সেইটার যে ত্রুটি ছিল সেই ত্রুটিটা তিনি সংশোধন করলেন, অর্থাৎ সাধারণ গণিত নিয়ে তিনি কাজ করলেন। দ্যাট মিনস 1620 সালে এসে তিনি এই ভুলটা সংশোধন করে ফেলছেন। সংশোধন করে ক্যালকুলেটরটাকে আপডেট করলেন। সে আপডেট করে নাম দিলেন SR, স্লাইড রুল। স্লাইড রুল সবাই লিখে নিতে পারো, স্লাইড রুল। এই স্লাইড রুল তাহলে কত সালে আবিষ্কার করেছে? 1620 সালে। কোন দেশের নাগরিক? স্কটল্যান্ডের নাগরিক। নাম কি? উইলিয়াম অট্রেড। কত সালে? 1620 সালে। হ্যাঁ, দেখো ভাই, কোন যন্ত্রের উপর বেসিস করে এসআর আবিষ্কার করা হয়? এই ক্যালকুলেটরের উপর বেসিস করে এসআর আবিষ্কার করা হয়। হ্যাঁ, দেখেও কিন্তু পরবর্তীতে 1620 সালের পরে, খুব মনোযোগ দিয়ে শুনবা, 1620 সালের পরে আর তেমন কোনো গবেষণা হয় নাই। একদম শেষে গিয়ে 1630 সাল, দেখো 1630 সালে গিয়ে এই বেচারা, নাম কি? উইলিয়াম অট্রেড। এই উইলিয়াম অট্রেড, আমি ডট ডট দিয়ে গেলাম, মানে একই নাম, একই নাগরিক, একই দেশ। এই বেচারা এসে এই এসআরকে আপডেট করেন। একটু মনোযোগ দিয়ে শোনো। এসআর হচ্ছে স্লাইড রুল, মানে অন কাইন্ড অফ ক্যালকুলেটর, হিসাব নিকাশের যন্ত্র। সেই যন্ত্রটা ছিল স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গুলার, চতুর্ভুজ আকৃতির যন্ত্র ছিল। সেই যন্ত্রটাকে এরা আপডেট করলো, সে নিজে নিজেই আপডেট করলো। আগেরটা ছিল চতুর্ভুজ আকৃতির, এবার সেটাকে করলো সে সার্কুলার, গোলাকার করলো, বৃত্তাকার করলো। বুঝতেছো? এরকম বৃত্তাকার করলো। হিসাব নিকাশ বৃত্তাকারভাবে করা যায়, এটা সহজ, ভুল কম হয়। সেই জন্য তিনি সেটার নাম দিলেন CSR। এইটা আমাদের পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষায় আসছে। এইটা 37 না কোন বিসিএস আসছে। CSR কত সালে আবিষ্কার করা হয়? তাহলে তুমি কি করে অস্বীকার করতে পারো? তুমি কিভাবে বলতে পারো যে কম্পিউটার হিস্ট্রি থেকে প্রশ্ন হয়নি? প্রত্যেকটা বিসিএসে প্রশ্ন হয়েছে, এবং সেটা কখনো চলে গেছে ম্যাথমেটিক্সের মধ্যে, কখনো চলে গেছে সাধারণ বিজ্ঞানের মধ্যে, কখনো কম্পিউটারের নাম দিয়ে আসছে, কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। আমার কথা বুঝতেছো? সুতরাং তোমরা বলতে পারো যে স্যার ক্লাসের সামনে, পরীক্ষার সামনে, হ্যাঁ পরীক্ষার সামনে তোমার এখানে তো লস হচ্ছে না। তুমি ক্লাসে যতটা বেশি থাকবা তত তোমার পরীক্ষার ভীতি দূর হবে। ক্লাস যত করবা বেশি, পরীক্ষার ভীতি থাকবে না ভিতর থেকে। দেখো তো এখানে আমাদের পরীক্ষায় আসছে CSR কত সালে আবিষ্কার করা হয়? 1630 সালে, তাই না? এবার তো আসতে পারে CSR কোন যন্ত্রের আপডেট রূপ? কোন যন্ত্রের আপডেট রূপ? SR এর আপডেট রূপ। এবার আসতে পারে কি আবিষ্কার করেন? উইলিয়াম অট্রেড। কোন দেশের নাগরিক? UK। এইরকম আসতে পারে। যাই হোক, দেখো এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতেছি আমাদের কাছাকাছি। দেখো 1630-এর পরে আমরা আর সময় নষ্ট করব না। আমরা প্রথমেই বলছি আমরা সব ইতিহাস শুনবো না, আমরা শুধু শুনবো কে কি কত সালে আবিষ্কার করেছে। ওই লোকটার সাথে আর যে ঘটনা ছিল তার জীবনের, সেগুলো একটাও শুনবো না। আমরা শুধু শুনবো ইনভেনশন টু ইনভেনশন, আবিষ্কার থেকে আবিষ্কার পর্যন্ত কি সেই মূল কাহিনীটা শুনবো। খেয়াল করো, 1630-এর পরে আমরা চলে আসলাম, একটু দ্রুত বলি কারণ সময় প্রায় শেষের দিকে। 1801, খেয়াল করো, 1801 সালে এসে আমরা আসলাম ফ্রান্সে। ফ্রান্সে এখানে এসে আবিষ্কার যা হলো সংক্ষেপে শুনে নাও। 1801 সালে আমরা আসলাম ফ্রান্সে। ফ্রান্সে তৎকালীন সময়ে তাঁত শিল্প খুব উন্নত ছিল আর কি, হ্যাঁ, তাদের ব্যবসা। সেই সময় এখানে একজন বড় তাঁত ব্যবসায়ী, তার নাম হচ্ছে জোসেফ মেরি জ্যাকুয়ার্ড। জোসেফ মেরি জ্যাকুয়ার্ড, আমি সংক্ষেপে শুধু জ্যাকুয়ার্ড লিখলাম। জ্যাকুয়ার্ড, একটু খেয়াল করবো প্লিজ। এই জ্যাকুয়ার্ড এসে তার তাঁত শিল্পের উন্নতির জন্য তাঁতের কাপড়ের সুতার হিসাব রাখতে হবে, কালারিফিকেশনের হিসাব রাখতে হবে। এই দুইটার হিসাব একসাথে কম্বাইনলি রাখা অনেক কঠিন। সেই জন্য সে একটা যন্ত্র আবিষ্কার করে। সেই যন্ত্র কালারের সাথে সুতার সংখ্যা পরিমাণ হিসাব রাখবে। সেইটা হলো যন্ত্রের নাম সে দেয় পাঞ্চ কার্ড। খুবই গুরুত্বপূর্ণ। দেখো পাঞ্চ কার্ড, এবার কি চেনা চেনা মনে হচ্ছে না? দেখো পাঞ্চ কার্ড কি পরীক্ষা আসছে না দুইবার বিসিএসে? পাঞ্চ কার্ড চেনা চেনা মনে হচ্ছে, তার মানে মনে হচ্ছে আমরা হয়তো বা কম্পিউটারের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, এবার পাঞ্চ কার্ড আবিষ্কার করলাম। দেখো 1801-এর পরে আমরা একদম ইংল্যান্ডে চলে আসলাম, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমরা আসলাম 1822 সালে। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, হ্যাঁ, ক্যামব্রিজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। দেখো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ওই যে সেই লোক, নাম কি যেন, আমরা শুরুতে বললাম ডক্টর চার্লস ব্যাবেজ।
ডক্টর চার্লস ব্যাবেজ, সংক্ষেপে লিখলাম আমি। তাহলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই সেই লোক, নাম ডক্টর চার্লস ব্যাবেজ। ডক্টর চার্লস ব্যাবেজ সে প্রথম আবিষ্কার করলো 1822 সালে অন দ্য বেসিস অফ পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ডকে আপডেট করলো, উন্নত করলো, সেটার নাম হচ্ছে, নাম দিল সে হলো, কি নাম দিল? ডিই। সবাই একটু লিখে নিতে পারো, ডিফারেন্সিয়াল ইঞ্জিন। ডিফারেন্সিয়াল ইঞ্জিন সবাই লিখে নাও, ডিফারেন্সিয়াল ইঞ্জিন। বাংলা হচ্ছে বিয়োগ যন্ত্র বা ভাগ যন্ত্র বা পৃথকীকরণ যন্ত্র, সবগুলোই হতে পারে একই রকম কথা। তা লিখতে পারো ডিই, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অথবা লিখতে পারো বিয়োগ যন্ত্র, ভাগ যন্ত্র বা পৃথকীকরণ যন্ত্র। এই যন্ত্রটা প্রথম আবিষ্কার করা হয় কত সালে? 1822 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডক্টর চার্লস ব্যাবেজের হাত ধরে, অন দ্য বেসিস অফ পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ডের উপর ভিত্তি করে সে এটা আবিষ্কার করে। সবাই লিখছো? আচ্ছা, গেল। এখন আমরা মোটামুটি দেখো এক পার্ট থাকি, এক পার্ট মুছি। হ্যাঁ, তাহলে আসবে যে কোথা থেকে কোথায় আসলাম একটু খেয়াল করি। আচ্ছা, এদিকে খেয়াল করো। 1822-এর পরে এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ডক্টর চার্লস ব্যাবেজকে পুরস্কৃত করে তাকে আবিষ্কারের জন্য। তখন সে খুশি হয়ে আরও গবেষণা শুরু করে। 1811 বছর পর 1833 সালে ডক্টর চার্লস ব্যাবেজ, এটা হচ্ছে কি ইউকে, ডক্টর চার্লস ব্যাবেজ সে এসে অন দ্য বেসিস অফ ডিফারেন্সিয়াল ইঞ্জিনের উপর ভিত্তি করে সে প্রথম আরেকটা নতুন যন্ত্র তৈরি করে, এর চেয়ে উন্নত মানের। সেই যন্ত্রের নাম দেয় সে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। বুঝলা? সেই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের উপর, এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের মধ্যে 3টা পার্ট ছিল, খেয়াল করিও। একটা পার্ট হচ্ছে মানে তোমাকে কিছু দিতে হবে, যেমন ধরো আমি তোমাকে কোনো কাজ দিলাম, এই কাজটা বললাম যে গত ক্লাসের হোমওয়ার্কটা তোমরা সামনের ক্লাসে করে নিয়ে আসো। তো তোমরা সেই হোমওয়ার্কটা করে আমাকে দিলা। ধরো আমি সিরাজুল মনিরাকে বললাম যে সিরাজুল মনিরা, তুমি তো আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, তো তুমি একটা কাজ করো তো ভাই, তুমি কালকে এই যে যা পড়ালাম আজকে সেটা একটু নোট করে আমাকে কালকে আমাদের ব্যাচে দিয়ে দিও। ধরো ওকে বললাম, তাহলে ও এটা কী করবে? নোট করে দিবে না আমাকে? দিবে, অবশ্যই দিবে, অ্যাসাইনমেন্ট আকারে। তো এখন ও স্টুডেন্ট, ভুল হতেই পারে, তাই না? তাহলে সিরাজুল মনিরা ধরো কাজটা করেছে কিন্তু কিছু ভুল হয়েছে, তাহলে সিরাজুল মনিরা এবং আমার মধ্যে কাজ হলো কয় ধাপে দেখো। আমি প্রথমে সিরাজুল মনিরাকে একটা কি দিলাম, হোমওয়ার্ক দিলাম, ও বাসায় গিয়ে সেইটা করলো, প্রসেস করলো, তারপরে আমাকে পরশুদিন সেটা জমা দিল। তার মানে 3টা পার্ট। একটা হচ্ছে ইনপুট, প্রথমে দিতে হবে, 2 নাম্বার হচ্ছে প্রসেসিং হবে, 3 নাম্বার আউটপুট। ঠিক তদ্রূপভাবে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের 3টা পার্ট ছিল। একটা হচ্ছে ইনপুট, দেখে নাও ভাই, ইনপুট ইউনিট বা অংশ, আর একটা হচ্ছে প্রসেসিং ইউনিট বা পিইউ, পরবর্তীতে নাম দেওয়া হয় সিপিইউ। প্রথমে নাম ছিল পিইউ, পরবর্তী নাম দেওয়া হয় সিপিইউ, আমরা বর্তমান নামটাই বলতেছি। আর একটা হচ্ছে আউটপুট ইউনিট, দেখো না প্লিজ, আউটপুট ইউনিট। এই কাহিনীগুলো, এই সূত্রটা প্রথম আবিষ্কার করা হয় 1833 সালে। বাট আনফর্চুনেটলি আজ পর্যন্ত এখনও আমরা যে কম্পিউটার নিয়ে ক্লাস করতেছি সেই কম্পিউটার যন্ত্রটাতে ওই সূত্র ছাড়া কাজ করে না। ইনপুট দিতে হয়, প্রসেসিং করতে হয়, আউটপুট দিতে হয়। তাহলে এইটার প্রথম পদ দেখালেন যিনি, প্রথম এই সূত্রটার জন্ম দিলেন তিনিই হচ্ছে জন্মদাতা, তিনিই হচ্ছে জনক। এই জন্য ডক্টর চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। যদিও তখনও কম্পিউটার আবিষ্কার হয় নাই, কারণ আমরা এখনও কম্পিউটার নামটা শুনতেই পাই নাই। যদি আবিষ্কার হইতো তাহলে তো আমরা শুনতেই পেতাম, দেখতেই পেতাম, এরাই তো আবিষ্কার করতো, কিন্তু এখনও কম্পিউটার আসে নাই। তাহলে ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট 1833 সাল পর্যন্ত কম্পিউটার নামে কোনো ডিভাইস পৃথিবীতে ছিল না। থাকলে আমরা কিন্তু পেয়ে যেতাম এর মধ্যে। বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, এবার আমরা আসছি কোথায় ভাই, খেয়াল করো। 1833-এর পরে একদম চলে গেলাম, এই যন্ত্রটা নিয়ে যায় আমেরিকা, একটা স্যাম্পল কিনে নিয়ে যায়, নিয়ে 1882 সালে সে সেটা গবেষণা করে। 80-82 যেটাই বলা যায় আর কি, 80। এই সময় সে গবেষণা করে আমেরিকার বিজ্ঞানী ডক্টর হারম্যান হলিরিদ, হ্যাঁ, হলিরিদ, এই বিজ্ঞানী, আমরা সংক্ষেপে ডক্টর এইচ বলি। ডক্টর হারম্যান হলিরিদ সে প্রথম এই ডিএইকে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে সে
কি করে? উন্নত করে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে সে উন্নত করে গবেষণা করে এর নাম রাখে সে সেন্সাস মেশিন। দেখো, সেন্সাস মেশিন এটা প্রথম নামকরণ করা হয়। পরবর্তীতে সেই নাম নিয়ে একটু ঝামেলা হয়, সঙ্গত কারণে সরকারি চাপে সে এই নামটা চেঞ্জ করে ফেলে। ওই নামটা ওই যন্ত্রই থাকে, শুধু নামটা চেঞ্জ করে সে নামটা রাখে টেবুলেটিং মেশিন। পরবর্তীতে একদম লাস্ট কথা, পরবর্তীতে এই টেবুলেটিং মেশিনের উপর ভিত্তি করে সে 1896 সালে আমি একদম মূল কথা বলে যাচ্ছি আর কি, হ্যাঁ। 1896 সালে সে একটা কোম্পানি গঠন করে আমেরিকাতে। সেই কোম্পানির নাম দেয়, দেখো, টেবুলেটিং মেশিন কোম্পানি। দেখো, কম্পিউটার না, কোম্পানি। এটা হচ্ছে তার দেওয়া নাম, টেবুলেটিং মেশিন কোম্পানি। বুঝতেছো? আচ্ছা, এই নামটা, এই কোম্পানিটা কে প্রতিষ্ঠা করলো? ডক্টর হারম্যান হোলিডে আমেরিকাতে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করলো। সে প্রতিষ্ঠা করার পরে তার দেখে এই যন্ত্রের ডুপ্লিকেট করে আরও 2 জন লোক। ডুপ্লিকেট করে আরেকজন করে হচ্ছে তোমার রেকর্ডিং মেশিন কোম্পানি, ভিন্ন নামে এটা বিক্রি করে। আরেকজন দেয় কম্পিউটিং মেশিন কোম্পানি, হ্যাঁ, কম্পিউটিং মেশিন কোম্পানি। এভাবে 3টা কোম্পানি প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে 1896 থেকে 1911 পর্যন্ত। দেখো, 1896 থেকে 1911 পর্যন্ত এই কাজটা হয় আমেরিকাতে। সবাই বুঝতেছো? আচ্ছা, তো 1896 থেকে 1911 পর্যন্ত আমেরিকাতে 3টা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। সেই 3টা কোম্পানির নাম টেবুলেটিং মেশিন কোম্পানি, তারপর হচ্ছে রেকর্ডিং মেশিন কোম্পানি, একটা হচ্ছে কম্পিউটিং মেশিন কোম্পানি। 3টা কোম্পানি। পরবর্তীতে 1911 সালে এই 3টা কোম্পানি এক জায়গায় হয়। বুঝতেছো? আমি একদম সংক্ষেপে বলে যাচ্ছি। এই 3টা কোম্পানি এক জায়গায় হয়। এক জায়গায় হয়ে 3টার নামের প্রথম অক্ষরগুলো দিয়ে, দেখো না প্লিজ, 3টার নামের প্রথম অক্ষরগুলো দিয়ে তারা একটা কোম্পানি করে 1911 সালে, জয়েন্ট হয়, একসাথে হয়। সেটা নাম দেয় তারা সিটিআর। সিআরটি না, আরটিসি না, নাম হচ্ছে সিটিআর। তাহলে তোমাদের পরীক্ষায় আসতেই পারে বা বিভিন্ন পরীক্ষায় আসছে, সিটিআর কি কোনো একটা যন্ত্র না কোম্পানি না কি? সিটিআর হচ্ছে একটা কোম্পানির নাম, হ্যাঁ। সেই কোম্পানি হচ্ছে এই কোম্পানি সিটিআর। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1911 সালে। সিটিআর কয়টা কোম্পানি সম্মিলিত রূপ? 3টা কোম্পানি সম্মিলিত রূপ। সিটিআর কোন দেশের কোম্পানি? মার্কিন কোম্পানি। কথা বুঝতে পারতেছো? বাস, এবার দেখো তো ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। দেখো, কত হইল? 1911। বাস, এরপরে এই 1911 সালে সিটিআর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জন অটসন নামে একজন বিজ্ঞানী ছিল, ব্যবসায়ী ছিল আমেরিকার, জন অটসন, খুব কোটিপতি মানুষ। সেই বেচারা সিটিআরকে কিনে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল, কিভাবে তাকে কিনতে পারবে। পরবর্তীতে তাকে ফুসলাইতে থাকলো, প্রপোজ করতে থাকলো। শেষ পর্যন্ত 1924 সালে টেকনিক্যাল প্রবলেমের কারণে তারা এইটা বিক্রি করে দেয়। ওই 3 জন বিক্রি করে দেয় জন ওয়াটসনের কাছে। সো জন ওয়াটসন এটা কিনে নেয়। জন ওয়াটসন এইটা কিনে নিয়ে 1924 সালে সে একটা স্লোগান দিল। তার স্লোগানটা ছিল, তার বক্তব্য ছিল অ্যাজ লাইক দিস, যে এখন থেকে আমি এই মেশিন দিয়ে বিজনেস করব অলরাইট, বাট আমার কোনো কম্পিটিটর থাকবে না, কোনো কম্পিটিশন থাকবে না, আমি সবার উপরে থাকবো, বস। যে সে অনেকগুলো 3-4টা কথা একসাথে বলছিল তার স্লোগানে। সেই 3টা বাক্য থেকে 3টা ওয়ার্ড চুজ করেছিল। সেই 3টা ওয়ার্ড ছিল, প্রথম বাক্যে ছিল আন্তর্জাতিকভাবে, দ্বিতীয় বাক্য ছিল এই মেশিন দিয়ে, আর তৃতীয় বাক্যে ছিল বিজনেস করবে। তাহলে ওই ইন্টারন্যাশনাল, ওই মেশিন আর ওই বিজনেস, 3টা শব্দের 3টা অক্ষর এক জায়গায় করে সে 1924 সালে সেই কোম্পানিটাকে, মূলত এই কোম্পানিটাকে কিনে নিয়ে নাম পরিবর্তন করলো IBM। দ্যাট ইজ দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ IBM। বাট আনফর্চুনেটলি এখনও কম্পিউটার নামক কোনো ডিভাইস আমরা পাইনি। লেটেস্ট ডিভাইসটা পেয়েছি কি আমরা? টেবুলেটিং মেশিন। এরপরে কিন্তু কোনো ডিভাইস হয় নাই। আচ্ছা, গেল, কারণ এছাড়া পৃথিবীতে তখন কোনো ইলেকট্রনিক্সের কোম্পানি ছিল না। 1924 সালে যখন IBM হয়ে গেল, তখন এই জন ওয়াটসনের বন্ধু ছিল আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হাওয়ার্ড এইকিন। আমি সংক্ষেপে লিখলাম, আগেবার তো নাম লিখিয়ে দিছি। ডক্টর হাওয়ার্ড এইকিন 1924 সালে IBM প্রতিষ্ঠা করা,
ডক্টর জন ওয়াটসন 1924 সালে IBM প্রতিষ্ঠার পরে ডক্টর হাওয়ার্ড এইকিনকে অনুরোধ করলো যে বন্ধু তুমি শুধু আমার কোম্পানিতে একটু কাজ করবা প্লিজ, তোমার নামটা আমি ব্যবহার করব, তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না, আমি ফুললি প্রোডাক্টটা বিক্রি করতে পারবো। দ্যাট ইজ ওয়াই 1924 সালে ডক্টর হাওয়ার্ড এইকিন এই কোম্পানিতে যোগদান করেন এবং সেখানে গবেষণা করে তিনি 1924 সালে থেকে 1930 সাল পর্যন্ত এখানে কাজ করেন এবং 1930 সালে গিয়ে তিনি একটা মেশিন আবিষ্কার করেন IBM এর পক্ষ থেকে। সেই মেশিনটার নাম হচ্ছে ASCC, হ্যাঁ, অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। বোঝা যাচ্ছে এখনও কিন্তু নাম ক্যালকুলেটর, বাট আপনার এই যে ম্যানহাটন প্রজেক্ট যখন এস্টাবলিশ হয়ে গেল তখন তারা এখান থেকে এসে 1939 সাল, দেখো এই 1939 সাল থেকে 1944 সাল লাস্ট ঘটনা চলে আসছি আমরা। 1939 সাল থেকে এখান থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়, 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত এই সময়ে, এই লম্বা সময়ে গবেষণা করলো আইওয়া স্টেট ইউনিভার্সিটি। কিছুক্ষণ আগে বলছিলাম না তোমাদের, সেই আইওয়া স্টেট ইউনিভার্সিটি আমেরিকায়। এই বিশ্ববিদ্যালয়ের আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী, একজন নাম হচ্ছে ডক্টর জন ভিনসেন্ট অ্যাটানেসফ আর একজনের নাম হচ্ছে ক্লিফোর্ড বেরি, ছাত্র এবং শিক্ষক। দুইজনের গবেষণার ফলাফল প্রথম তারা এই ASCC মেশিনটাকে চেঞ্জ করে সেখানে সেমিকন্ডাক্টর, সকালে পড়ালাম না সেমিকন্ডাক্টর, সেই ভ্যাকুয়াম আর সেমিকন্ডাক্টর বলছিলাম যে সেইটা তারা প্রথম এখানে অ্যাড করে, কয়েকদিন ভ্যাকুয়াম তারপরে সেমিকন্ডাক্টর লাগায়। লাগানোর পরে এই ASCCটার নতুন নাম হয় কম্পিউটার, নতুন নাম হয় কম্পিউটার। দেখো না ভাই, তাহলে কম্পিউটার নামটা মূলত আমরা 1939 সালে দিয়েছি প্রথম, আর এটা কমপ্লিটনেসে পৌঁছে যায় 44 সালে। তখন সরকারিভাবে এই নামটা চেঞ্জ করা হয়, এই শুধু কম্পিউটার না রেখে নামটা রাখা হয়, ওই স্যারের নাম ছিল অ্যাটানেসফ, ছাত্রের নাম ছিল ক্লিফোর্ড বেরি। তো ওই স্যারের নামের অ্যাটানেসফ আর ছাত্রের নাম ছিল বেরি, ওই অ্যাটানেসফের A, বেরির B, আর এই কম্পিউটারের C, এইটা নিয়ে একসাথে নাম রাখা হয় ABC। এইটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার। সো 12 নম্বর কোশ্চেনের যে কয়েনটার বাকি ছিল সেই কথা লিখে নাও একটু। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো ABC, একটু লিখে নাও প্লিজ। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হলো ABC, লিখছো? ব্যাখ্যাটা একটু লিখে নাও নিচে। ABC এর পূর্ণরূপ হলো, একটু ব্যাখ্যাটা লিখে নাও সবাই। ABC এর পূর্ণরূপ হলো, এভাবে লিখে নাও, অ্যাটানেসফ, SOFF, অ্যাটানেসফ হাইফেন দিয়ে লেখো বেরি, বেরি কম্পিউটার, অ্যাটানেসফ বেরি কম্পিউটার। অ্যাটানেসফের প্রথম অক্ষর A তে আন্ডারলাইন করো, বেরির B আন্ডারলাইন করো, আর C আন্ডারলাইন করো, মিনস ABC। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ইনশাল্লাহ হিস্ট্রিটা কমপ্লিট করেছি। এখন আমাদের আরও 2টা ক্লাস আছে, হ্যাঁ, এই 2টা ক্লাস আমরা ইনশাল্লাহ মূল বিষয়গুলো আলোচনা করে ফেলবো। কারণ কম্পিউটারটা কী জিনিস, তার ডেফিনিশন, তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তুমি যদি না বোঝো, যদি না জানা থাকে, তাহলে একটা অন্ধের হাতি দেখার মতো হবে, ঠিক না? এখন আমরা দ্রুত এগিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ এটা একটা বিস্তৃত ক্লাস ছিল। কারণ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অনেক কঠিন একটা বিষয়। আমি 2 ঘন্টার মধ্যে প্রায় 8 ঘন্টার কথা আমি 2 ঘন্টার মধ্যে নিয়ে আসছি, খুব দ্রুত টানছি, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সালগুলোর বাহিরে কোনো সাল পরীক্ষা আসবে না কম্পিউটার সায়েন্সে, এবং এর বাহিরের কোনো ডিভাইস কম্পিউটার সায়েন্সে পরীক্ষা আসবে না, কারণ এর বাইরে কোনো যন্ত্র নাই। তাহলে আমরা এখন শুধু দেখব কি, কম্পিউটার একটা রূপ দিছি, এখন কম্পিউটারটা আমরা মডার্ন করবো আস্তে আস্তে। হ্যাঁ, এখান থেকে আমরা কমার্শিয়াল করব, তারপরে মেইন ফ্রেম করব, মিনি করব, পার্সোনাল করব, বাস ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকো সবাই, কালকে আবার আছে না সবাই, কালকে তো হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। থ্যাংকস টু অল, আল্লাহ হাফিজ, ভালো থাকো, যাও।